আজকের গল্পটি এমন একটি গার্লস হাই স্কুলকে ঘিরে, যে স্কুলের একটি ক্লাসে কিছু উচ্চবিত্ত পরিবারের মেয়েরা এক ধরনের অদ্ভুত গেম খেলে থাকে। আর এই খেলাটার নাম হলো পিরামিড গেম। এই গেমে ক্লাসের প্রত্যেকে একজন আরেকজনকে ভোট দিয়ে থাকে। যে সবচেয়ে বেশি ভোট পায় সে কিছু বিশেষ ক্ষমতা পায়, আর যারাই কোনো ভোট পায় না তাদের সাথে বাকিরা যা ইচ্ছা তাই করে। এভাবেই বড়লোক মেয়েগুলো সিস্টেমেটিক্যালি গরিব স্টুডেন্টদেরকে বুলি করত। তো চলো দেখা যাক এই খেলাটা কে এবং ঠিক কিভাবে শেষ করে। তো গল্পের শুরুতে আমরা বেকিউন গার্লস হাই স্কুল নামের একটি স্কুল দেখতে পাই। এরপরেই আমরা উরি নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি অনেক ভয় পেয়েছিল। সে সবাইকে বলছিল, আমার দোষটা কি, তোমরা কেন আমার সাথে এইসব করছো। সে একটি মেয়ের উপরে হামলা করতেই যাচ্ছিল, তখনই জায়ুন নামের আরেকটি মেয়ে তাকে থামানোর চেষ্টা করে আর বলে, তুমি এসব কি করছো। উরি চিৎকার করে বলে, সব দোষ তোমার। এই বলে সে জায়ুনকে আঘাত করে, আর এতে তার গলা কিছুটা কেটে যায়। এরপরেই আমরা 3 মাস পরে চলে আসি। সুজি নামের এই মেয়েটি আজকেই এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। সে প্রথম দিনেই লেট করে ফেলে, তবে টিচারকে মিথ্যা বলে কোনো রকমে সে ক্লাসে চলে আসে। সে খবরে তখন দেখতে পায় বেকিউন গ্রুপ দেশের টপ 3 কোম্পানির মধ্যে একটি কোম্পানি, আর এই স্কুলটি বেকিউন গ্রুপেরই আন্ডারে রয়েছে। এরপর সুজি টিচার্স অফিসে যাচ্ছিল, তখন একটি মেয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। আর এই মেয়েটির নাম হলো উই। সে তার পায়ে পাড়া দিয়ে বলে, সরি, আমি কি তোমাকে ব্যথা দিয়ে ফেললাম। সুজি বলে, ইটস ওকে। উই তখন তাকে বলে, টিচার্স অফিস 4th ফ্লোরে আছে। এই বলে সে চলে যায়। যা শুনে সুজি অনেক অবাক হয় যে সেই মেয়েটি কি করে জানলো সে টিচার্স অফিস করছে। এরপর টিচার্স অফিসে আসার পর টিচার্স তাকে নিয়ে গসিপ করছিল, কারণ সে ক্লাস 5 এর সেকেন্ড ইয়ারের নতুন স্টুডেন্ট। হোমরুম টিচার তাকে অন্য একটি বিল্ডিং এ নিয়ে যায়। সে বলে, গত বছরই এই বিল্ডিং বানানো হয়েছে, শুধু তোমাদের ক্লাসই এখানে, বাকি ক্লাসগুলো মেইন বিল্ডিং এ রয়েছে। ব্যাপারটা সুজির কাছে কেমন যেন অদ্ভুত লাগে। এরপর টিচার সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। তখন সুজি মনে মনে বলে, স্কুল ট্রান্সফার করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। তখন আমরা জানতে পারি সুজি আজ পর্যন্ত অনেক স্কুল বদলিয়েছে, কারণ তার বাবা মিলিটারিতে কাজ করে। কিছুদিন পরপরই তার বাবা ট্রান্সফার হয়, যার ফলে তাকেও স্কুল বদলাতে হয়। তখন সুজি তার পরিচয় দিলে তারা সবাই চুপচাপ বসেছিল, যা দেখে সুজি অবাক হয় আর মনে মনে বলে, এদের কেমন জানি অদ্ভুত লাগছে। যাই হোক, স্যারের কথা মতো সুজি তার সিটে গিয়ে বসে। তার পাশের মেয়েটি তখন ঘুমিয়েছিল। সুজি তাকে জাগিয়ে দিলে মেয়েটি ভয় লাফিয়ে ওঠে, আর এটা জায়ুনি ছিল। সুজি তখন তার গায়ে মারধরের আঘাত দেখে অবাক হয়ে যায়, আর সে মনে মনে বলে, আমাকে শুধু 2 ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে। প্রথম হলো যারা লুজার, আর দ্বিতীয় হলো যারা বুলি করে। এরপর ক্লাস শেষে সুজি তার সাথে কথা বলার চেষ্টা করলে জায়ুন বলে, এমন ভাব করো না যেন আমরা ফ্রেন্ড। তখনই হারিন নামের একটি মেয়ে এসে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। তখন বাকি মেয়েরা বলছিল, হারিন হলো আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। হারিন বলে, না, সবচেয়ে বেশি সুন্দরী তো আমাদের আইডল ট্রেনি ইয়েরিম। সুজি তখন তাকে হ্যালো বলে। এরই মধ্যে ক্লাস প্রেসিডেন্ট দোয়া সবাইকে মিউজিক ক্লাসে যেতে বলে, আর বলে 1 মিনিটের মধ্যে ক্লাস থেকে সবাই বের হও, কারণ দরজা লক করতে হবে। বের না হলে আমি তাকে এখানেই লক করে যাব। এরপর মিউজিক ক্লাসে জায়ুনের আসতে দেরি হয়, এর জন্য টিচার তাকে বকে যে প্রতিদিনই তার লেট কেন হয়। এরপর সবার অনুরোধে ইয়েরিম গান গায় আর ডান্স করে, আর আমরা বুঝতে পারি সবাই ইয়েরিমকে অনেক পছন্দ করে, কারণ সে কে-পপ আইডল ট্রেনি ছিল। একটি মেয়ের থেকে সুজি জানতে পারে যে ইয়েরিম আর কিছুদিনের মধ্যেই ডিবিউট করবে। এরপর বাড়ি যাওয়ার সময় সে যখন সবাইকে বাই বলে চলে যায়, তখন সবাই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। এরপর সে খাবার কিনতে একটি সুপার শপে আসে। তখন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে সবাই তাকে নিয়ে কথা বলছে। খাবার কেনার সময় সবাই তাকে মেসেজ করছিল আর তার সাথে দেখা করতে চাইছিল। সেখানেই তার নেম ট্যাগটা পড়ে যায়। এভাবেই তার আরো কিছুদিন স্কুলে কেটে যায়, কিন্তু সুজি সব সময় সাবধানে থাকতো। সে মনে মনে বলে, আমাকে অবশ্যই বের করতে হবে যে কে আমাকে সাহায্য করবে আর কে আমাকে কষ্ট দিবে। সে সবার সাথেই মিশতে শুরু করে। কিছু মেয়েরা তার সাথে খুব ভালোভাবে কথা বলছিল। তার পাশের মেয়ে জায়ুনের থেকে সে সিগারেটের গন্ধ পেয়ে ভাবে, এইসব মানুষের থেকে আমাকে দূরেই থাকতে হবে, কারণ এরা আমার ক্ষতি করতে পারে। এভাবে সবার সাথে তার দিন ভালোই কাটছিল। এরপর একদিন লাঞ্চ টাইমে খাবার খাওয়ার সময় সে দেখে
ক্যান্টিনে তাদের ক্লাস ছাড়া অন্য ক্লাসের কোনো মেয়ে নেই, যা দেখে তার আরো অদ্ভুত লাগে। এরপর সুজি ক্লাস থেকে বের হওয়ার সময় একটি মেয়েকে দেখে, আর সেও জায়নের পায়ের উপরে একইভাবে পা রেখেছিল যেমনটা সুজির পায়ের উপরে প্রথম দিন উই রেখেছিল। যাই হোক, এরপর খেলার সময় কিছু মেয়েরা তাকে জায়নের বিরুদ্ধে বলে যে জায়ন নাকি খুবই খারাপ মেয়ে। পরের সিনে আমরা দেখি ওই সোলহা আর দায়ন নামের 3টি মেয়ে খুবই বাজেভাবে জায়নকে মারছিল। তারা পুরো সাইকো ছিল। বাইরে থেকে সুজি সবকিছু দেখতে পায়, কিন্তু সে কিছুই বলতে পারে না আর বুঝতে পারে জায়ন বুলির শিকার। এরপর সবাই চলে যাওয়ার পর সুজি এসে তাকে বলে তোমার উচিত তাদের নামে কমপ্লেন করা, আর না হয় স্কুল ছেড়ে চলে যাওয়া, তাহলে আর তোমাকে এইসব সহ্য করতে হবে না। তখন তাকে ব্যান্ডেজ দেওয়ার সময় সে তার হাতে অনেক কাটা দাগ দেখতে পায়, যা দেখে সুজি অবাক হয়ে যায়। তখন জায়ন বলে আজ মাসের শেষ বৃহস্পতিবার, তুমি এখনই ক্লাসে যাও। সুজি তার কথা কিছুই বুঝতে পারে না। সে যখন ক্লাসে আসে তখন দেখতে পায় দোয়া বোর্ডে একটা পিরামিড বানাচ্ছিল। এরপর সে সুজিকে বলে প্রত্যেক মাসের শেষের বৃহস্পতিবার আমাদের ক্লাস পিরামিড নামের একটি গেম খেলে, সেটার অ্যাপ্লিকেশন আমি তোমাকে পাঠিয়েছি, সেটা ডাউনলোড করে নাও। সুজি তখন ডাউনলোড লিঙ্কটা দেখতে পায় আর জিজ্ঞেস করে এটা কিসের গেম। দোয়া বলে এক কথায় এটা পপুলারিটি ভোট। এই গেম জনপ্রিয়তার উপর নির্ভর করে, গেম খেলা বাধ্যতামূলক নয়। তুমি যদি গেম খেলতে না চাও জায়নের মতো ব্যবহার করতে পারো। সুজি ভাবে জায়নের মতো সেও এই খেলায় পার্টিসিপেট না করলে তাকেও হয়তো সবসময় বুলি করা হবে। এটা ভেবে সে গেমটা ইনস্টল করে নেয়। এরপর দোয়া তাকে গেমের নিয়মগুলো বলে যে তুমি যে কয়টা ভোট পাবে সেই হিসেবে এ থেকে ডি এর মাঝে গ্রেড পাবে। এ গ্রেডের মেয়েরা কিছু বিশেষ ক্ষমতা পায়, আর অন্য গ্রেডের মেয়েরা এ গ্রেডের বিরুদ্ধে যেতে পারে না, আর যারাই কোনো ভোট পায় না সে থাকে গ্রেড এফ এ। সুজি ভাবে ওরা এই গেমের বাহানায় লিগ্যালি কাউকে বুলি করতে যাচ্ছে, অর্থাৎ এখানকার কাউকে না কাউকে তাদের শিকার হতেই হবে। এরপর দোয়া বোর্ডের মাঝখান থেকে একটি স্ক্রিন বের করে আর বলে তুমি যে কোনো 5 জন মেয়েকে ভোট দিতে পারবে, তবে একজনকে একবারের বেশি ভোট দিতে পারবে না এবং নিজে নিজেকে ভোট দিতে পারবে না। এরপর গেম শুরু হয়ে যায় আর কিছু মেয়েরা তাকে ইশারায় তাদেরকে ভোট দিতে বলছিল। সুজি ভাবে ওরাও হয়তো ওকে ভোট দেবে। সুজি ভাবছিল অন্তত একটা ভোট তো সে পাবেই, তার ভাগ্য ভালো হলে 2টাও পেতে পারে। কিন্তু ভোট শেষে যখন রেজাল্ট আসে সুজি দেখে সে একটি ভোটও পায়নি, মানে সে এফ গ্রেডে চলে গেছে। অর্থাৎ মেয়েগুলো ভোট পাওয়ার জন্যই তার সাথে এতদিন ভালো ব্যবহার করছিল। এই ঘটনার জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। বাড়ি এসে সে তার বাবাকে জিজ্ঞেস করে তোমার ট্রান্সফার কবে হবে। সে বলে 3 মাস পরে। 3 মাস পর তারা এখান থেকে চলে যাবে। তখন তার বাবা তাকে তার ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করলে সুজি মিথ্যা বলে যে তার নতুন কিছু বন্ধু হয়েছে। এরপর দিন সে স্কুলে আসে আর সে বসে বসে ভাবে শুধুমাত্র 3 মাস আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। তখনই দায়ন তার কাছে এসে বলে আগামী 10 মিনিট আমাদের ব্রেক টাইম, এখনই তোমাকে বুলি করার অনুষ্ঠান শুরু করা হবে। সুজি তখন সাহস করে বলে আর যদি আমি নিষেধ করে দেই। দায়ন হেসে বলে গ্রেড এ অনুমতি দিলে ওরা তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, আর আমি এ গ্রেডে আছি। তখনই সোলহা তাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। সুজি অনেক ভয় পেয়ে যায়। ক্লাসের সবাই এইসব দেখছিল কিন্তু কেউ কিছুই বলে না, কারণ কারোরই কিছু বলার সাহস নেই, না হলে তাদেরকেও বুলির শিকার হতে হবে। দায়ন তখন বলে চুপচাপ গেম খেলো আর মজা করো, এটাই হলো আমাদের রিচুয়াল। সুজি তাকে মিডল ফিঙ্গার দেখালে তারা তাকে আবারও মারে। এরপর সে ওয়াশরুমে এসে দেখে এত মারার পরেও তার গায়ে কোনো দাগ নেই। সুজি বুঝতে পারে ওরা এমন ভাবে মারে যেন কোনো প্রমাণ না থাকে। সুজি ভাবতে থাকে তারা এইসব অদ্ভুত গেম কেন খেলে। এর পরের দিনেও ব্রেক টাইমে দায়ন তার কাছে আসে। তখন সুজি ভাবে এই ক্লাসের সবার কাছে বুলি করা একটা নর্মাল ব্যাপার, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এইভাবেই প্রত্যেকটা দিন তাকে বুলি করা হচ্ছিল। একদিন দায়নকে জিজ্ঞেস করে তোমরা এসব গেম কেন খেলো। দায়ন বলে এসবের কোনো কারণ নেই, তারা এটা করে মজা পায়। এভাবেই বুলি গ্যাং তাকে অত্যাচার করেই যাচ্ছিল। এরপর একদিন লাঞ্চ টাইমে সে বসে খাবার খাচ্ছিল। তখন দায়ন এসে তাকে একটি ড্রাগ দেয় আর ওটা খেতে বলে। সুজি খেতে চায় না। তখন দায়ন বলে আমি চাইলে তোমাকে জোর করে খাওয়াতে পারি, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই বলে সে কার্ড বের করে বেট করে আর সুজি এখানে হেরে যায়। তাই সে চুপচাপ সেটা খেয়ে নেয় আর বলে চলো একটা বাজি ধরি, যদি তুমি সঠিক উত্তর দাও আগামী গেমে আমি তোমাকে ভোট দিব, কিন্তু যদি তুমি ভুল উত্তর দিয়েছো তাহলে আজকে সারাদিনের জন্য তুমি আমাকে একা ছেড়ে দিবে। তুমি বলো আমি ওই পিলটা খেয়েছি নাকি খাইনি। দায়ন বলে আমি বাজি ধরে বলতে পারি তুমি ওটা খাওনি। সুজি বলে এর মানে তুমি বাজি ধরছো যে আমি ওটা খাইনি তাই না। দায়ন তখন থেমে বলে ওয়েট ওয়েট, তুমি ওটা খেয়েছো। তখন সুজি তাকে ড্রাগ দেখিয়ে বলে তুমি বাজিতে হেরে গেছো, তাই আজ আমার পিছনে আসবে না। সুজি জিতে গেছে দেখে দায়ন অনেক রেগে যায়। পরদিন সে যখন ক্লাসে যাচ্ছিল তখন হারিন বলে একটু পর ক্লাসে যাও, দায়ন তোমাকে খুঁজছে। সবকিছু
জলদি ঠিক হয়ে যাবে, তোমার এখানে কোনো দোষ নেই। এই বলে হারিন চলে যায়। এরপর সুজি তাদের কর্মকাণ্ড রেকর্ড করার চেষ্টা করে, কিন্তু তখন তার সেটা বুঝে ফেলে। তখন তার ফোনে সুজির পিরিয়ডের তারিখ দেখে ওই তার লকার থেকে প্যাড বের করে নষ্ট করে দেয়। এসব দেখে সুজি ভাবে এই 3 মাস এত সহজে যাবে না, যতটা খারাপ ভেবেছিলাম তারা তার থেকেও অনেক বেশি জঘন্য। আমাকে অবশ্যই এফ গ্রেড থেকে বের হতে হবে। এরপর তারা তাকে অনেক মারধর করে এবং তার মুখে কাপড় পেঁচিয়ে রাখে, আর এতে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এরপর একদিন যখন তারা সুজিকে বিরক্ত করছিল, তখনই ইয়েরিম আর হারিনকে এদিকে আসতে দেখে তারা সুজিকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। হারিন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সুজি শুধু ভাবতে থাকে এই ঝামেলা থেকে তাকে মুক্ত হতে হবে। পরের সিনে ক্লাসে দায়ন সবার উদ্দেশ্যে বলে, তোমরা এফ গ্রেডকে যেভাবে ইচ্ছা সেভাবে টাচ করতে পারো। এরপর ক্লাসের সব মেয়েরা যেখানে সেখানে খুবই বাজেভাবে সুজিকে টাচ করতে থাকে আর তার কাপড় ধরে টানতে থাকে। সে যেখানেই যায় সেখানেই তারা তাকে বিরক্ত করতে থাকে। এসবে সুজি মানসিকভাবে একদমই ভেঙে পড়ে। সুজি ভাবতে থাকে ওকে যেভাবেই হোক এফ গ্রেড থেকে বের হতে হবে। তখন তার মনে পড়ে জায়ুনও এফ গ্রেডে, মানে গেম না খেললে এফ গ্রেডে থাকতে হবে। এদিকে জায়ুন সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। এরপর সুজি লিস্টে দেখে জিএ আর সিয়ং দুই বান্ধবী একটি করে ভোট পেয়ে গ্রেড ডি তে আছে, আর ইয়েরিম গ্রেড বি তে। যা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল ইয়েরিম হয়তো এ গ্রেডে, যেহেতু ইয়েরিম আইডল ট্রেনি এবং ক্লাস প্রেসিডেন্ট দোয়া আর দায়ন এবং হারিন এরা 3 জনই শুধুমাত্র এ গ্রেডে রয়েছে। তখন জায়ুন ক্লাসে আসে। সুজি তখন জোরে জোরে সবাইকে শুনিয়ে বলে, ওই দিন তুমি আমার সাহায্য করেছো, এর জন্য ধন্যবাদ। তুমি খুবই ভালো একজন মেয়ে জায়ুন, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই আর 2 জন মিলে গ্রেড এফ থেকে বের হতে চাই। ক্লাসের সবাই তার এসব কথা শুনে অবাক হয়ে যায়। জায়ুন তাকে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে না বলেছি আমার সাথে কথা বললে তোমার বিপদ হবে? সুজি তখন বলে, আমিও গ্রেড এফ এ। যা শুনে জায়ুন অবাক হয়ে যায়। সুজি বলে, পরের গেমে আমি আর তুমি একজন আরেকজনকে ভোট দিলে আমরা গ্রেড এফ থেকে বের হতে পারবো। এরপর নিজেদের সিকিউরিটির জন্য আমরা আরো ভোট বাড়াবো। জিএ আর সিয়ং এর সাথে ফ্রেন্ডশিপ করে, আর তারা দুজনে বেস্ট ফ্রেন্ড। তারা একজন আরেকজনকে ভোট দিয়ে গ্রেড ডি তে আছে। এটা 100% কাজ করবে। কিন্তু জায়ন নিষেধ করে দেয় আর বলে, আমি আমার বদলে অন্য কাউকে গ্রেড এফ এ ফেলতে চাই না। সুজি তার এই কথা শুনে রেগে যায় আর বলে, তোমাকে যখন মারা হচ্ছিল কেউ তো কিছু বলেনি। ক্লাসের সবাই খুশি যে ওদের জায়গায় তুমি মার খাচ্ছ। এখানে সবাই স্বার্থপর আর পাগল, আর তুমি একা ভালো হতে এসেছো। কিন্তু জায়ন তাকে নিষেধ করে দিয়ে চলে যায়। এসব দেখে সুজি অনেক অবাক হয়ে যায়। এরপর স্কুল শেষে সুজি সুপার শপে খাবার কিনতে আসে। তখন ওখানকার সেলস বয় সাং তাকে তার নেম ট্যাগটা ফিরিয়ে দেয়, যেটা সে ফেলে দিয়ে গিয়েছিল। পরদিন থেকে সুজি জায়নকে মানানোর চেষ্টা শুরু করে দেয়, তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতে থাকে আর তাকে বিভিন্নভাবে মানানোর চেষ্টা করে। তবে জায়ন কোনোভাবেই মানছিল না। তাই সুজি ভাবছিল কি করলে জায়ন রাজি হবে, নাকি তার অন্য কাউকে খোঁজা উচিত। এরপর সুজি ভাবতে থাকে এই গেমটা কে বানিয়েছে, দায়ন ওই নাকি ইয়েরিম। তখনই সে সামনে ইয়েরিমকে দেখে জিজ্ঞেস করে, তুমি কেন এই গেম খেলো? ইয়েরিম বলে, আজকের আগে আমি কখনোই এমন প্রশ্ন শুনিনি, তবে আমার একটা সিক্রেট আছে আর আমি সেই সিক্রেটটার জন্যই এই গেমটা খেলি। এই বলে সে চলে যায়। এদিকে ওই আর দায়ন একটি মেয়ের সাথে কথা বলছিল, যে আসলে এই সব কিছুর মাস্টারমাইন্ড। আমরা তখন তাকে দেখতে পাই না। ওই তাকে বলে, চিন্তা করো না, জায়ুন সুজির কথা শুনবে না, আর সুজিকে আমরা শিক্ষা দেব। স্কুল শেষে তুমি কি করছো? আমরা কি তোমার স্টুডিওতে আসতে পারি? এটা শুনে মেয়েটি তার পায়ের উপর পা রাখলে তারা ভয় পেয়ে যায়। এদিকে সুজি ভাবতে থাকে মাস্টারমাইন্ড কে। তখনই তাদের ক্লাসের লুজার মেয়ে, যার নাম হলো ইউনবেল, সে তাকে বলে মিউজিক ক্লাসে যেতে। সে তাকে কিছু বলতে চায়। এরপর সুজি ক্লাসে ইউনবেলের কথা ভাবছিল। ইউনবেল তাকে বলেছে সে জায়ুনের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু সে ভয়ে তাকে ভোট না দিয়ে অন্যজনকে দিয়েছিল। এজন্য সে এফ গ্রেডে চলে গেছে। সুজি বলে, সোজা কথায় তুমি তাকে ধোকা দিয়েছো। আর মনে মনে বলে, এজন্যই হয়তো সে এমন করছে আমার সাথে। এরপর ক্লাস শেষে দায়ন বাঁশি বাজিয়ে আবারও সুজিকে বুলি করার জন্য চলে আসে। তারা সবাই তাকে ধরে জোর করে তার মুখের ভেতর পোকা ঢুকিয়ে দেয়। সুজি তখন কোনোভাবে সেগুলো ফেলে দেয়। ওই তখন একটা গান গুনগুন করছিল আর পোকাগুলো তুলে সুজির গায়ে দিচ্ছিল। সুজি ভাবে এই গানটা সে আগেও কোথাও শুনেছে। দায়ন তখন উইকে বলছিল, তুমি সবসময় আরেকজনকে কপি করো। যা শুনে সুজি মনে করার চেষ্টা করে এই গানটা কার থেকে সে শুনেছে। অন্যদিকে আমরা সেই জুতা পরা মেয়েটিকে এই গানটাই গুনগুন করতে শুনতে পাই। সে জায়ুনের চোখে সিগারেট লাগাতেই যাচ্ছিল। তখন জায়ুন অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। এরপর আমরা 1 মাস আগের ঘটনা দেখতে পাই। আসলে ওই মেয়েটাই প্রিন্সিপালকে বলেছিল সুজিকে
তাদের ক্লাসে দিতে, অর্থাৎ সে নিজেই সুজিকে বেছে নিয়েছে বুলি করার জন্য। তখন ক্লাসে সেই মেয়েটা আসলে আমরা দেখতে পাই এটা আর অন্য কেউ না, এটা হলো ভালো মানুষের মুখোশ পরে থাকা হারিন। সুজির তখন মনে পড়ে সে এই গানটা হারিনকেই গুনগুন করতে শুনেছিল। এতদিন হারিন সুজির সামনে ভালো সাজার নাটক করেছে আর সেই জায়নকে ভয় দেখিয়ে রেখেছিল, এমনকি সবচেয়ে বেশি ভোট পেয়ে সে গ্রেড এতে ছিল। তখন আমরা হারিনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই। হারিন পড়াশোনা, খেলাধুলা সবকিছুতে অনেক ভালো। স্কুলের সবাই তাকে অনেক পছন্দ করে, সবাই তাকে সফট অ্যাঞ্জেল মনে করত, এমনকি প্রিন্সিপালও তার হাতের পুতুল ছিল, কারণ হারিন ছিল এই স্কুলের মধ্যে সবচেয়ে বেশি রিচ। সবাই হারিনকে একটা ফেরেশতা মনে করত, কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ উল্টো রূপ। সে পুরো একটা সাইকো ছিল। সিন বর্তমানে এলে হারিন সুজিকে বলে তুমি কি ঠিক আছো? সে তাকে তুলে নেয় আর দায়নকে বলে অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো। এদিকে সুজি তো বুঝেই গেছে যে হারিনই পিরামিড গেম বানিয়েছে, তবে সে হারিনকে বুঝতে দেয় না যে সে সত্যটা জেনে গেছে। এরপরের সিনে হারিন বাড়িতে ছিল। সে অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। একজন অ্যাসিস্ট্যান্ট তাকে লাক্সারিয়াস আইটেমের ডিটেলস বলছিল, তবে হারিনের এসবে মন নেই। সে ড্রাগের মতো কিছু একটা খাচ্ছিল আর জায়নের কথা ভাবছিল। জায়ন বলেছে তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমার সাথে যা ইচ্ছা করো, তবে অন্য কারো কিছু করো না। হারিন তখন বলে তুমি কি সুজির কথা বলছো? তুমি কি ওকে রক্ষা করতে চাচ্ছ? তখন সে সিগারেট দিয়ে জায়নের হাত পুড়িয়ে দেয়। এরপর স্কুলে টিচারদের মিটিং চলছিল। মিস কিম প্রিন্সিপালকে বলে আমার মনে হয় আমাদের ক্লাসে বুলি হয়। প্রিন্সিপাল জিজ্ঞেস করে যে মেয়েকে বুলি করা হচ্ছে তার মা বাবা কি পাওয়ারফুল? যদি পাওয়ারফুল না হয় তাহলে আমাদের কিছুই যায় আসে না, আর এইসব বাচ্চারা মজা করে থাকে, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। অন্যদিকে দেখি সুজিকে তারা 10 মিনিট যাবৎ পলিতে আটকে রেখেছে, এতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন ক্লাস প্রেসিডেন্ট দোয়া তাদেরকে বলে এখন ক্লাস শুরু হবে, সবাই যে যার সিটে গিয়ে বসো। এরপর ক্লাসে সুজি ভাবতে থাকে সবাই চুপচাপ হ্যারাসমেন্ট হতে দেখে, কিন্তু কেউ কিছুই বলে না। হয়তো এটাই এই গেমের রুলস। হারিন হয়তো সবাইকে ভয় দেখিয়ে রেখেছে, এমন মনে হয় যেন গেমটার জন্য সবকিছু সেট আপ করে রাখা হয়েছে, এমনকি আমাদের বিল্ডিং মেন বিল্ডিং এর থেকে আলাদা রাখা হয়েছে। এইসব কোনোভাবেই কোইন্সিডেন্ট হতে পারে না। টিচাররাও হয়তো এটার ব্যাপারে জানে। এরপর সুজি ক্লাস টিচারের কাছে এসে বলে আমাদের ডিপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা কেন নেই? একজন টিচার বলে সেখানে শুধু তোমাদের ক্লাস, তাই ক্যামেরার দরকার নেই। সুজি এখানে দেখতে পায় দোয়ার বাবা অনেক বড় একটা হসপিটালের ডাইরেক্টর। দোয়া তাকে এখানে দেখে বলে ক্লাস টিচারকে নিজের সাইডে করার চেষ্টাও করো না। এরপর সুজি অনলাইন ঘেটে দেখে দায়নের বাবার কোম্পানি দোয়ার বাবার সাথে কোন একটা এগ্রিমেন্টে সাইন করেছে। সোলহা নামের বুলি মেয়েটি জুডোতে চ্যাম্পিয়ন, আর দায়নের বাবার কোম্পানি সোলহাকে স্কলারশিপ দিয়েছিল। ইউনজাং নামের আরেকটি মেয়ে সুইমিং এ গোল্ড মেডেল পেয়েছিল, আর ইয়েরিমকে যে এন্টারটেইনমেন্ট এজেন্সি ট্রেন করছে সেটাও ক্লাসের আরেকজনের বাবার। সুজি বুঝতে পারে ক্লাসের সবাই কোথাও না কোথাও থেকে সাপোর্ট পাচ্ছে, এজন্যই সবাই চুপচাপ গেমটা মেনে নিচ্ছে। এদিকে ক্লাসে সুজি না থাকায় দায়ন সিয়ংই নামের মেয়েটিকে নিয়ে যায় বলি করার জন্য, আর এদিকে হারিন আবারও ড্রাগ নিচ্ছিল। তখন সুজি সেখানে এলে হারিন বলে এটা ভিটামিন পিল, তুমি কি নিবে? সুজি বলে না। তখন সুজি তাকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় এই গেমটা কে বানিয়েছে আর কেনই বা বানিয়েছে? ধরো তুমি যদি এই গেমটা বানাতে তাহলে তুমি কি কারণে বানাতে? হারিন বলে কারণ এটা খুবই মজার, যখন তোমাকে অত্যাচার করা হয় তখন তোমার চোখের দিকে তাকাতে খুবই ভালো লাগে, এটাই হয়তো গেম যে বানিয়েছে সে ভাবে। সুজি বলে আমি তো একটুর জন্য ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি পুরো সাইকোপ্যাথের মতো কথা বলছিলে। সুজি বলে কিন্তু আমি একটা জিনিস ভেবে পাই না যে আমি কেন আমাকেই বেছে নেওয়া হলো। যা শুনে হারিন থতমত খেয়ে বলে জানি না, তবে এটা তোমার দোষ না। এই বলে সে চলে যায়। এরপর সে যখন ক্লাসে আসে জিয়ে রেগে বলে তুমি ব্রেক টাইমে কোথায় ছিলে? তোমার জন্য আমাদের সাফার করতে হচ্ছে। দায়ন সিয়ংইকে নিয়ে গেছে। সুজি রেগে বলে তোমাদের বদলে আমি কেন সাফার করব? সবার মতো আমিও এই গেমটাকে ঘৃণা করি, তোমাদের জন্য আমি কেন মার খাবো? জিয়ে বলে কারণ তুমি গ্রেড এফ, আমাদের থেকে লো র্যাঙ্কে আছো তুমি। সুজি এইটা শুনে আর কথা বাড়ায় না, তাকে যেভাবেই হোক ভোট পেয়ে এখান থেকে বের হতেই হবে। তাই সে জায়নের কাছে গিয়ে নাটকের কান্না করতে থাকে যেন জায়ন রাজি হয়ে যায়, তবে জায়ন এবারও তাকে নিষেধ করে দেয়। সুজি তখন তার হাতে পোড়া দাগ দেখতে পেয়ে বলে এটা হারিন করেছে তাই না? জায়ন বলতে থাকে না সে করেনি। সুজি বলে মিথ্যা বলতে হবে না, আমি সব জানি, এজন্যই সবসময় তোমার থেকে সিগারেটের গন্ধ আসে। এরপর সে তার বাবার সাথে দেখা করতে আসে। তখন তার বাবা বলে তোমাকে আর স্কুল বদলাতে হবে না, আমার ডিউটি এখানে এক্সটেন্ড হয়ে গেছে, তুমি এই স্কুল থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে। এই কথা শুনে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে, এখন সে কি করবে? সুজি আর অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরদিন সে স্কুলে গিয়ে জায়নকে আবারও মানানোর চেষ্টা করছিল, যেটা হারিন দেখে ফেলে, আর সে জায়নকে বলে তুমি যদি
যদি সুজির ক্লোজ হওয়ার চেষ্টা করো তাহলে আমি আরো বেশি খারাপ হব। এই জন্য পরদিন জায়ুন ভয়ে স্কুলে যায় না। সুজিও দেখে জায়ুন স্কুলে আসেনি, কারণ হারিন জায়ুনকে এতটা ভয় দেখিয়েছে যে সে স্কুলে আসাই বন্ধ করে দেয়। এরপর একটা ব্যালে ডান্সের পারফরমেন্স হচ্ছিল, যেখানে হারিন পারফর্ম করে, যা দেখে সুজি ভাবে এই সুন্দর চেহারার পেছনে যে একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা বিশ্বাসই করা যায় না। এরপর বুলি গ্যাং আবারও তাকে বুলি করতে আসে আর তাকে বন্দুক দিয়ে ভয় দেখায়। দিনের পর দিন এভাবেই তারা সুজিকে অত্যাচার করে যাচ্ছিল। এরপর একদিন সুজি ইয়েরিমকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই গেমের মাস্টারমাইন্ড কে? ইয়েরিম তখন বলে, তুমি তো হারিনকেই খুঁজছো তাই না? সুজি বলে, মানে এই ব্যাপারে কি সবাই সবকিছু জানে? ইয়েরিম বলে, হয়তো সবাই জানে, কারণ হারিনের মা মিস বেকচোই এই স্কুলের চেয়ারম্যান। এই স্কুল ওদের কোম্পানি বেকিউন গ্রুপ পরিচালনা করে থাকে। যা শুনে সুজির সেদিনের নিউজের কথা মনে পড়ে যায়। আর হারিন হলো বেকিউন পরিবারের একমাত্র নাতনি। রাতের বেলা দোয়া, দায়ন আর হারিন ওদের বাবাদের সাথে ডিনার করতে আসে। তখন দোয়া আর দায়নের বাবা বলে, তোমাদের উচিত হারিনের সাথে ভালো মতো থাকা আর ফ্রেন্ডশিপ গভীর করা, কারণ বুঝতেই পারছো হারিনের পরিবার সবার থেকে বেশি ধনী আর তারা তাদের মেয়েদের ব্যবহার করছিল নিজেদের ফায়দার জন্য। আসলে ওরা কেউই বন্ধু না, ওরা সবাই হারিনকে ভয় পায়। হারিন তখন তার বাবাকে বলে, আমাদের ক্লাসের ইয়নজাং সুইমিং এ খুবই ভালো, তবে ও অনেক গরিব, আপনি কি ওকে স্কলারশিপ দিতে পারবেন? তার বাবা কিছুই বলছিল না। হারিন তখন তার বাবার কানে কানে কিছু একটা বলে, যার কারণে তার বাবা ভয় পেয়ে রাজি হয়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি যে হারিন আসলে কতটা ভয়ঙ্কর। এরপর সুজি ওই সুপার শপের বাইরে বসেছিল। তখন ওখানকার সেলস বয়, যার নাম হলো সং, সে তাকে একটা খাবার দিয়ে বলে, 10 মিনিট আগে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, তবে এটা তোমার কোনো ক্ষতি করবে না। এই বলে সে চলে গেলে সুজি খাবারটা খেয়ে নেয়। পরদিন ক্লাস টিচার সুজিকে বলে, তোমাদের ক্লাসে কি কিছু হচ্ছে? জায়ুনও ক্লাসে আসছে না, আমাকে তুমি বলতে পারো। সুজি তখন তাকে সব বলতেই যাচ্ছিল, তখনই দোয়া এসে তাকে আটকে দেয়। স্কুল শেষে এসে আবারও টিচারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দোয়া আবারও এসে তাকে আটকে দেয়। দোয়া বলে, আমি তোমাকে আগেও বলেছি, তুমি যতই এসবের ভেতরে যাওয়ার চেষ্টা করবে পরিস্থিতি ততই খারাপ হবে। এরপর ব্রেক টাইমে টিচাররা দেখে সব মেয়েরা খুবই বাজেভাবে সুজিকে স্পর্শ করছে, যা দেখে তারা অবাক হয়ে যায়। তাদের ক্লাস টিচার এসে বলে, তোমরা এসব কি করছো? তখন সুজি বলে, আমার শরীর খারাপ লাগছে, মেডিকেল রুমে যেতে চাই। দোয়া বলে, আমি সুজির সাথে যাব। সুজি বলে, না, আমি স্যারের সাথেই যাব। এরপর সে স্যারকে সবকিছু বলে যে সবাই তাকে বুলি করছে, আর বলে, আপনি কি আমার সাহায্য করতে পারবেন? স্কুলে ভায়োলেন্স কমিউনিটিকে ডাকতে পারবেন? সে বলে, গত বছরে তোমার মতো একটা মেয়ে ছিল যার নাম ছিল উরি, সেও বুলি হতো, জায়ুনও হয়তো বুলি হয়। এরপর স্যার বলে, তুমি আমাকে যেটা বলছো সেটা ভিডিওতে বলো। এদিকে সব মেয়েরা হাসাহাসি করছিল, কারণ সুজি তো জানেও না যে তাদের ক্লাস টিচার টাকার জন্য সবকিছু করতে পারে, হতে পারে তার অবস্থাও উরির মতো হবে। এদিকে স্যার বলে, তোমার শরীরে তো কোনো দাগই নেই, তাহলে প্রমাণ কি করে হবে? সুজি এটা শুনে অবাক হয়ে যায় আর বুঝতে পারে সে সব কেন বলছে। সুজি দেখে সে পানি গরম করছে। সুজি তখন এখান থেকে পালানোর চেষ্টা করলে স্যার তাকে একটা থাপ্পড় মেরে দেয়। তখনই সেখানে জায়ুন এসে পড়ে আর টিচারের ফোনটা পানিতে ফেলে সুজিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। জায়ুন গ্রুপের মেসেজ দেখেই সুজিকে বাঁচাতে এসেছিল। এরপর তাকে ছাদে এনে বলে, ক্লাস টিচার খুবই নিকৃষ্ট একটা মানুষ, সে তোমার ভিডিও বানিয়ে দায়ুনের মা বাবাকে ব্ল্যাকমেল করে টাকা নিত। গেমে ঢোকার আগে কিছু নিয়ম ছিল যে গেমের ব্যাপারে ক্লাসের বাইরের কাউকেই কিছু জানানো যাবে না। যদি তুমি এই নিয়ম ভঙ্গ করো তাহলে তোমাকে পেনাল্টি পেতে হবে, মানে দায়ন তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। সে তাকে উরির ভিডিও দেখিয়ে বলে, যেমনটা উরির সাথে হয়েছিল তাকেও এর মাসুল দিতে হয়েছিল। সুজি বলে, তুমি কি করে জানলে আমি টিচারের সাথে আছি? সে বলে, আমি গ্রুপ চ্যাটে দেখেছিলাম জায়ন ড্রপ আউট অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সেটা প্রিন্সিপাল ভয়ে ভয়ে হারিনকে দেখায়। হারিন বলে, ক্লাস টিচারকে বলুন আমাদের ক্লাসে ফোকাস করতে। এদিকে এইসব শুনে সুজি আরো ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, ইউনবেওল আর তুমি কি বেস্ট ফ্রেন্ড ছিলে? জায়ন বলে, না তো, আমরা কখনোই ক্লোজ ফ্রেন্ড ছিলাম না। যা শুনে সুজি অবাক হয়ে যায় আর সে বলে, গ্রেড এফ থেকে বের হতে আমাকে প্লিজ সাহায্য করো, তুমিও খেলায় পার্টিসিপেট করো। জায়ন বলে, আমি স্কুল থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। সুজি বলে, তুমি চলে গেলেও কোনো সমাধান হবে না, হারিন থামবে না, কাউকে না কাউকে এই গেমটা বন্ধ করতেই হবে, তাই চলো দুজনে মিলে এই গেমটা ধ্বংস করা যাক। আগামীকাল মাসের শেষ বৃহস্পতিবার, তাই অবশ্যই ক্লাসে এসো। কিন্তু পরদিন জায়ন ক্লাসে আসে না, যা দেখে সুজি অনেক চিন্তায় পড়ে যায়। সারাটা দিন সে জায়নের অপেক্ষায় থাকে আর মাত্র 1 ঘন্টা বাকি গেম শুরু হওয়ার। সে জায়নকে মেসেজ করতে থাকে, কিন্তু গেম শুরু হওয়ার একটু আগেই জায়ন ক্লাসে চলে আসে, যা দেখে সুজি আশার আলো দেখতে পায় আর হারিন তাকে দেখে অবাক হওয়ার পাশাপাশি অনেক রেগে যায়। দোয়া জিজ্ঞেস করে, তুমি কি খেলায় অংশগ্রহণ করবে? জায়ন বলে, হ্যাঁ,
এরপর জায়ুন সুজিকে বলে আমি অনেক ভেবে দেখেছি আমাদেরকে এই গেমটা ধ্বংস করতেই হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি বলেছে আমরা যদি একজন আরেকজনকে ভোট করি তাহলে আমি, তুমি, জিএ আর সিওংই আমরা 4 জন গ্রেড ডিতে চলে আসব, যার ফলে কেউই গ্রেড এফে থাকবে না। এরপর গেম শুরু হয়ে যায় আর সুজি জায়ুনকে ভোট দেয়। এরপর ভোট শেষে সবাই অবাক হয়ে সুজির দিকে তাকায়, কারণ সুজি 5টা ভোট পেয়ে গ্রেড সিতে চলে এসেছে, যা দেখে সুজি নিজেও অবাক হয়ে যায় যে ওকে কে ভোট দিল। জায়ুনও 2টা ভোট পেয়ে গ্রেড ডিতে চলে এসেছে, যা দেখে হারিন অনেক রেগে যায়। কিন্তু জিএর বান্ধবী সিওংই তাকে ধোকা দিয়েছে, যার ফলে জিএ এফ গ্রেডে চলে গেছে। এটা দেখে জায়ুন চিন্তায় পড়ে যায়, কারণ তারা চেয়েছিল কেউই এফ গ্রেডে না থাকুক। জিএ এতে অনেক ভয় পেয়েছিল। সুজি ভাবতে থাকে তাকে আরো 5টা ভোট কে দিল। সুজি যখন গ্রেড এফে ছিল, যে মেয়েগুলো তাকে বিরক্ত করত এখন তারা তার সাথেই মিষ্টি করে কথা বলতে থাকে। এরপর জায়ুন তাকে বলে এটা কিভাবে হলো, এখন জিএর কি হবে? সে বলে এটা হবারই ছিল, কারণ সিওংই নতুন ফ্রেন্ড পেয়েছে তাই তাকে ধোকা দিয়েছে। জিএ অনেক ভয় পেয়েছিল। সে সিওংইকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভোট দাওনি? উই তখন ভয়ে ভয়ে হারিনকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করা উচিত? হারিন হেসে বলে উই তুমি আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছো? এই বলে চলে যায়। আর জিএ কান্না করে সিওংকে বলতে থাকে তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? সিওংই তাকে ইগনোর করে চলে যায়। এদিকে জায়ুন সুজিকে বলে তুমি এখন জিএ কে বাঁচাতে কি করবে? সুজি এখানে বলে সে যেমনটা আমার সাথে করেছে আমিও সেটাই করব, একদম চুপ থাকবো, আর আমি তোমার মতো এত ভালো নই। যা শুনে জায়ুন তো অবাক হয়ে যায় আর বলে তুমি একটা ফ্রড, আমাকে তুমি শুধু ব্যবহার করেছো এফ গ্রেড থেকে বের হতে। সুজি বলে হ্যাঁ, কারণ আমি স্বার্থপর। এই বলে চলে যাচ্ছিল। জায়ুন তখন বলে তুমি বলেছিলে এই গেম বন্ধ করবে, তুমি তোমার কথা রাখো। সুজি তখন বলে বলতে খারাপ লাগছে, কিন্তু আমার মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কারণ আমি আর এফ গ্রেডে নই। যা শুনে জায়ুন আরো অবাক হয়। এরপর হারিন সুজিকে কংগ্রেটস করে আর তার হাত ধরে বলে আমি জানি এটা অনেক কঠিন ছিল, এমনকি এটা তোমার দোষও ছিল না। আশা করি তোমার সাথে আর কখনোই এমনটা হবে না, আমি তোমাকে সাহায্য করব। সুজি মনে মনে বলে আমি আর কেয়ার করি না যে তুমি সেই সাইকো মাস্টারমাইন্ড কিনা, কারণ আমি এখন গ্রেড সিতে আছি, আমি আর কোনোভাবেই এইসবে জড়াতে চাই না। মানে সুজি এখানে পুরো পোল্টি খায়। এরপর সে ক্লাসে এসে তার কলম ফেলে দেয়, যেটা ডি গ্রেডের একটি মেয়ের পায়ের নিচে চলে যায়, কারণ যখন সুজি এফ গ্রেডে ছিল সেও তার সাথে এমনটা করেছিল। মেয়েটি চুপচাপ তার কলম তুলে দেয়, কারণ সুজি তার ওপরের র্যাঙ্কে আছে। মানে সুজির অ্যাটিটিউড পুরো চেঞ্জ হয়ে যায়। তখনই বাঁশি বেজে উঠলে সুজি ভয় পেয়ে যায়। সে দেখে তারা জিএ কে বুলি করতে গেছে, কিন্তু দোয়া এসে তাদেরকে থামিয়ে দেয় আর বলে তোমরা কি গেমের রুলস ভুলে গেছো? আজকে ভোটের প্রথম দিন, আজকে তোমরা তাকে বুলি করতে পারবে না। এরপর সুজি খাবার কিনতে আসে, তখন দেখে যে মেয়েগুলো তাকে বুলি করত তারা তাকে মেসেজ করে দেখা করতে বলছে, খাবার খেতে ডাকছে। এরপর সুজি ক্লাসে এলে ওই মেয়েগুলো তার সাথে ভালোভাবে কথা বলতে থাকে। সুজিও তখন তাদের সাথে তালে তাল মেলায়, কারণ এখানে টিকে থাকতে হলে তাকে মাইন্ড গেম খেলতে হবে। তখন সে দেখে হারিন আজকে স্কুলে আসেনি। অন্যদিকে হারিন তার পরিবারের সাথে হানিওল হাউস নামের একটি অনাথ আশ্রমে আসে। তখন একটি বাচ্চা মেয়ে হারিনকে বলে তুমি কি আমার সাথে খেলবে? হারিন তখন লাইটার দিয়ে বাচ্চাটির হাত পুড়িয়ে দেয়। সে আসলেই একটা সাইকো ছিল। এখানে হারিনের মা বাবা আর তার দাদিও এসেছে। হারিনের দাদি হলো বেকিয়ন গ্রুপের চেয়ারম্যান। আসলে তার অতিরিক্ত ভালোবাসাতেই হারিন এমন বিগড়ে গেছে। সে হারিনকে যা ইচ্ছা তাই করতে বলে আর বলে গ্রাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই স্কুলটা তোমার। আর হারিনের মা বাবাও হারিনকে ভয় পেত। এরপর স্কুলে সুজিন সবার সাথে অনেক হাসি মজা করছিল। সে তার কষ্টের দিনগুলো প্রায় ভুলেই গেছে, যা দেখে জায়ুন অবাক হয়ে যায়। এরপর ওয়াশরুমে ইয়েরিম সুজিকে বলে তোমার আর জায়ুনের বন্ধুত্ব কি নষ্ট হয়ে গেছে? আমি তোমাদেরকে ভোট দিয়েছিলাম। সুজি বলে তুমি আমাদের কেন ভোট দিয়েছো? ইয়েরিম বলে এমনিতেই। সুজি বলে তুমি কেন ভোট দিয়েছো? তুমি কি আমার থেকে কিছু চাও? ইয়েরিম বলে আমার মনে হয় না আমার তোমার থেকে কিছু চাওয়ার আছে। এরপর সুজি ভাবে তাকে বের করতেই হবে আর কে কে তাকে ভোট দিয়েছে। পরদিন ক্লাস টিচার সবাইকে বলে তোমাদের ল্যান্ডস্কেপ পেইন্টিং ডিজাইনের নাম্বার মিলিয়ে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের গ্রেড নির্ধারণ করা হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারিন প্রিন্সিপালকে একটা পেন ড্রাইভ দিয়েছে, যেটা প্রিন্সিপাল ক্লাস টিচারকে দেয়। আসলে হারিন আগে থেকেই সবার গ্রেড ডিসাইড করে ফেলেছে। আর আমরা দেখি সবাই নিজেদের পিরামিড গেমের র্যাঙ্ক হিসেবে গিয়ে দাঁড়ায়, যা দেখে সুজি বুঝতে পারে পরীক্ষার গ্রেডও গেমের র্যাঙ্ক হিসেবে দেওয়া হচ্ছে। যা দেখে সে অবাক হয়ে যায়। সে কল্পনায় পিরামিড ড্র করে বুঝতে পারে যে এই গেম তাদের সবার গ্রেড ধ্বংস করে দিচ্ছে, মানে এখানে পড়াশোনার কোনো দাম নেই। এরপর সুজি দেখে 15তম পিরামিড গেম শুরু হয়ে গেছে আর সে আবারও 0 ভোট পেয়েছে, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে
মেয়েগুলো স্বপ্ন দেখছিল। সুজি আবারও গেম নিয়ে ভাবতে থাকে যে এই গেম ঠিক নয়, তাকে বের করতেই হবে কে কে তাকে ভোট দিয়েছিল, আর এই গেমটাও বন্ধ করতে হবে। এরপর সুজি ক্লাসে এসে সবাইকে বলে, আমার মনে হয় এই অ্যাপে ভোটিং সিস্টেমে কোনো সমস্যা আছে, কারণ রেজাল্ট সবসময় একই হয়, স্পেশালি এ গ্রেডের ক্ষেত্রে। তোমরা কি কেউ এটা লক্ষ্য করনি? তখন ওর নামের মেয়েটি বলে, আমি এই গেম নিজে ডিজাইন করেছি, যদি এটা কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করেও তাহলে এটা শাটডাউন হয়ে যাবে, এখানে কোনো সমস্যা থাকতেই পারে না। সুজি বলে, আমরা তোমার কথায় কিভাবে বিশ্বাস করব? তুমিও তো এর সাথে জড়িত থাকতে পারো, তাই না? মেয়েটি বলে, যদি তাই হতো তাহলে আমি বি গ্রেডে থাকতাম না। সুজি তখন বলে, শিওর হওয়ার জন্য আমরা গত পিরামিড গেমে যাদেরকে ভোট দিয়েছিলাম কাগজে তাদের নাম লিখবো আর মিলাবো যে অ্যাপ আমাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা, তবে আমরা আমাদের নাম বলবো না, অর্থাৎ কোন কাগজ কার সেটা বলবো না। এরপর এটাতে সবাই রাজি হয়ে যায়। এরপর কাগজে যখন ভোট হয় রেজাল্ট আগের মতোই আসে। ওন বলে, দেখেছো আমার ডিজাইনে কোনো সমস্যা নেই। তখন সুজি ওনকে সরি বলে। সুজি তখন অ্যাসাইনমেন্ট নেওয়ার বাহানায় ভোটের কাগজগুলো অন্য কাগজের সাথে বদলে দেয় আর ওগুলো নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন দোয়াও কাগজগুলো দেখে কিছু একটা বুঝতে পারে। এরপর সুজি অ্যাসাইনমেন্ট থেকে সবার হাতের লেখা মিলিয়ে দেখে যে কে কাকে ভোট দিয়েছে, আর সে জানতে পারে তাকে ইয়েরিম, দায়ন, উই আর হারিন ভোট দিয়েছে। সুজি ভাবে এর মানে হারিন আমাকে ভোট দিয়েছে, তাহলে আমাকে এফ গ্রেড থেকে বের করাটাও কি তার প্ল্যানের অংশ? যদি সাইকোপ্যাথ হারিন নিজের মন বদলে ফেলে আমাকে হয়তো আবারও গ্রেড এফ এ ফেলে দিবে। এই ভেবে সে অনেক চিন্তিত হয়ে পড়ে যে পরের গেমে সে ভোট পাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। এরপর ক্লাসে ওরা জিএ কে বুলি করছিল। জায়নের তখন জিএর জন্য খারাপ লাগে আর জায়ন এসে তাদের আটকায়। তারা বলে, তাহলে ওর বদলে তুমি ক্যাট ফুড খেয়ে নাও। জায়ন খেতেই যাচ্ছিল তখনই হারিন এসে বলে, তোমরা জায়নের সাথে এটা করতে পারো না, এখনই জায়নের কাছে ক্ষমা চাও। যা দেখে সুজি অবাক হয়ে যায় আর বুঝতে পারে হারিন তাকে নিয়েও গেম খেলছে। সে তাকেও দয়া করার নাটক করছে, মানে তাকে ভোট দিয়েছে আর বাকিরাও হয়তো তার কথা মতোই তাকে ভোট দিয়েছে। তখনই সুজি রেগে হারিনের মাথায় কলম দিয়ে ঢিল মারে। সবাই তো সুজির এই কাজ দেখে অবাক হয়ে যায়। সুজি তখন বলে, সরি, আমি তো জায়নকে মারতে যাচ্ছিলাম। সে হারিনকে এসে বলে, তুমি বোকার মতো আরেকজনের ঝামেলায় নাক কেন গলাচ্ছ? উই তখন তাকে ধরে মারতেই যাচ্ছিল। তখন সুজি বলে, আমি গ্রেড এফ না, তাই তুমি আমার সাথে কিছু করতে পারবে না। যদি করতেই চাও এ গ্রেডের থেকে অনুমতি নাও, কারণ তুমি বি গ্রেড আছো আর এটাই তো গেমের নিয়ম, তাই না? হারিন তখন বলে, তাকে ছেড়ে দাও। উই তখন তাকে ছেড়ে দেয়। দায়ন তখন বলে, তুমি তো দেখছি অনেক স্মার্ট। সুজি বলে, হ্যাঁ তুমি এটা বলতেই পারো। তখন সুজি জায়নের দিকে তাকিয়ে বলে, আমি আমার প্রমিস পূরণ করব জায়ন। তখন সে হারিনকে বলে, তুমি তো এ গ্রেডে আছো, তুমি যদি অনুমতি দাও তাহলে আর কেউই জিএ কে বুলি করতে পারবে না। তখন হারিন থতমত খেয়ে বলে, তুমি ভুল ধারণা নিয়ে আছো, আমার থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। ক্লাসের বাকি 25 জনের মতো আমিও একজন, আমি কাউকে জাজ করতে পারি না, শুধুমাত্র এই গেম ছাড়া। মানে হারিন এটা বন্ধ করতে চায় না। দায়ন তখন সুজিকে গুড লাক বলে চলে গেলে সে তাকে মিডল ফিঙ্গার দেখায় আর এরপর সে সবার সামনে জিএর থেকে তার ফোন নাম্বার চায়। এরপর ছাদে জায়ন তার সাথে কথা বলতে আসে। সে বলে, তুমি যদি আমার কথা মতো প্রমিস রাখতে চাও তাহলে এটার দরকার নেই। সুজি বলে, এটা তোমার জন্য নয়, আমি নিজের জন্যই এটা করতে চাই, কারণ হারিন আমাকে নিজে চুজ করেছে। এরপর হাত বাড়িয়ে বলে, তাই এইবারে অবশ্যই দুজনেই এটাকে শেষ করব। এরপর তারা জিএ কেও তাদের দলে নিয়ে নেয়। সে কান্না করতে থাকলে সুজি তার বেস্ট ফ্রেন্ডকে অনেক গালাগালি করে জিএ কে সান্ত্বনা দেয়। জিএ বলে, শুরুতে আমাদের ক্লাসটা এমন ছিল না, একটা নর্মাল ক্লাস ছিল। 1 বছর আগে দায়ন একদিন বলেছিল আমরা বোর হয়ে যাচ্ছি, আমাদের কোনো গেম খেলা উচিত, আর সেখান থেকেই এইসব শুরু হয়েছিল। সুজি বলে, দায়ন কেন, হারিন না? সে বলে, না, হারিন চুপচাপ বসেছিল। তখন দোয়া বলে, তোমরা এমন কাউকে ভোট করো যাকে তুমি গত মাসের জন্য ধন্যবাদ বলতে চাচ্ছ। যে সবচেয়ে বেশি ভোট পাবে সে কিছু সুবিধা পাবে, পরীক্ষার সময় তাকে কোনো কাজ করতে হবে না। আর এই সুবিধা বাড়তে বাড়তে এক সময় উপরের র্যাঙ্কের মেয়েরা নিচের র্যাঙ্কের মেয়েদেরকে বুলি করতে শুরু করে। প্রথমে এইসব নিয়ম ছিল না, ধীরে ধীরে এইসব নিয়ম হয়েছে আর গ্রেড এফ তৈরি হয়েছে। প্রথমবার দায়ন যখন উরিকে থাপ্পড় মেরেছিল সবাই অনেক অবাক হয়েছিল, কিন্তু এরপর থেকে সে এটা প্রতিদিনই শুরু করে। সে প্রত্যেকটা দিনই উরিকে চড় মারত আর তাকে সরি বলতো। সুজি জানতে পারে উরি গত 1 বছর যাবত গ্রেড এফ এ ছিল। এরপর সুজি দোয়ার কাছে গিয়ে বলে, তুমি কেন আমাকে সাহায্য করলে? অর্থাৎ সে বারবার তাকে বলেছিল হোমরুম টিচারকে কোনো কিছু না বলতে, কারণ সে জানতো তাদের ক্লাস টিচার কেমন। সুজি বলে, সেদিন কাগজের ভোটাভুটির দিন তুমি জানতে যে আমি কাগজগুলো নিয়ে গেছিলাম, তবুও তুমি কাউকেই কিছু বলনি। কিন্তু দোয়া এমন ভাব করতে থাকে যে সে কিছুই জানে না, কারণ দোয়া এই গেমের জন্য রাজি ছিল না। সে তার বাবার প্রেসারে পড়েই এইসব করছে, কারণ তার বাবা নিজের ফায়দার জন্য
তাকে ব্যবহার করছে। দোয়া বলে আমি নিজের জন্য রুলস বানিয়েছি আর আমি এই সার্কেলের বাইরে কখনোই যাব না, তাই আমি তোমায় সাহায্য করতে পারবো না। এই বলে সে বেরিয়ে যায়। তখনই তাদের ওখান থেকে বের হতে দেখে ফেলে হারিন, যা দেখে উই বলে দোয়া আবার আমাদেরকে ধোকা দিবে না তো? হারিন তখন বলে দোয়া এমন কেউ নয় যে আমাদেরকে ধোকা দিতে পারে। এরপর তারা সবাই বোঝার চেষ্টা করছিল কাদের সাথে হাই র্যাঙ্কের কোনো কানেকশন নেই, কারণ যাদের কানেকশন আছে বা যারা হাই র্যাঙ্কের মেয়েদের থেকে সাপোর্ট নেয় তারা তাদেরকে হেল্প করবে না। এরপর উই হারিনের সাথে একটা আর্ট গ্যালারিতে এসেছিল আর উই বলছিল কি হবে যদি দোয়া আমাদেরকে ধোকা দেয়। এই শুনে হারিন তার পায়ের উপর পা রেখে বলে তুমি নিজের জায়গাটা আগে চেনো, একদম লাইন ক্রস করবে না। দোয়াকে ছোটবেলা থেকেই ট্রেন করা হয়েছে, সে কখনোই তার পজিশন হারানোর মতো কাজ করবে না। এদিকে সুজি তাদেরকে বলে আমরা ডি গ্রেডের মেয়েদের আমাদের পক্ষে আনার চেষ্টা করব, আমাদের আরো 3 জনকে ম্যানেজ করতে হবে। আমরা যদি 5টি করে ভোট পাই তাহলে সবাই সি গ্রেডে চলে যাব, তখন ডি গ্রেডের থেকে সি গ্রেডে বেশি সংখ্যার মানুষ হয়ে যাবে, যার ফলে এই গেমটা সহজেই ধ্বংস হয়ে যাবে। এরপর সে কিছু মেয়েদের স্টুডেন্ট রেকর্ড দেখিয়ে বলে তারা তাদের নিজেদের দলে আনার চেষ্টা করবে। এরপর তারা সবাই কাজে লেগে পড়ে আর সুজি অন্যদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। তারা 3 জন কেউ সামনাসামনি কথা বলতো না হলে সবাই সন্দেহ করবে, এজন্য তারা 3 জনের একটা গ্রুপ চ্যাট খুলে নেয়। তারা ওখানেই সব কথা বলতো। এরপর সুজি দেখে ইয়েরিমের ঘুম আসছে, তাই সে ইয়েরিমকে একটা বালিশ দেয়। ইয়নজাং ইয়েরিমের পাশে বসেছিল, সে ইয়েরিমের বেস্ট ফ্রেন্ড। সে দেখে ইয়েরিমের গায়ে রোদ আসছে, তাই সে ইয়েরিমকে ছায়া করে দেয় আর সুজি এই ব্যাপারটা লক্ষ্য করে। এরপর সুজি তাদের বলে দেয় জিয়ে যখন বুলি হবে তখন আমরা এটাকে কেয়ার না করার নাটক করব, না হলে সবাই বুঝে ফেলবে আমরা গোপনে কিছু করছি। তারা জায়ুনকেও কথা বলা শিখাচ্ছিল, আর জায়ুন কারোর সাথে কথা বলার আগে 100 বার ভাবতো। সে তো হাসতেও জানতো না, কিন্তু অনেক চেষ্টা করেও সে ফ্রেন্ডশিপ করতে পারছিল না। এদিকে সুজি জানতে পারে ওন এই গেমের অ্যাপ বানিয়েছে আর উই শুধুমাত্র লোগো বানিয়েছে, অথচ উই গ্রেড বি তে আর সে ডি তে রয়েছে। ওন এই ব্যাপারটা নিয়ে একদমই খুশি ছিল না। এদিকে হারিন আবারও জায়ুনকে ভয় দেখাচ্ছিল আর তার কানে কানে কিছু বলছিল। তখনই তার কাছে সুজির মেসেজ চলে আসে। এরপর সে ছাদে এলে সুজি বলে আমাদের একজন হ্যাকার দরকার যে ফোন হ্যাক করতে পারে। এরপরে আমরা সুপার শপের সেই সেলস বয় সংকে দেখি, সে একজন হ্যাকার ছিল, হ্যাকিং করে সে অনেক প্রাইজও পেয়েছে। আর তার রুমে আমরা হারিনের ছবিও দেখতে পাই, যেটার কারণ আমরা পরে জানতে পারবো। এরপর সুজি ওনের ফাইলে দেখে ওন একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু সে অ্যাপলের ম্যাকবুক ব্যবহার করছে যেটার দাম অনেক বেশি। এই দেখে সুজি বুঝে ফেলে হারিন ওনকেও সাপোর্ট করে। সে জায়ুনকে বলেছিল ওনকে ফলো করতে, এজন্য সে জায়ুনকে কল করতে থাকে যেন সে ওনের পেছনে না যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জায়ুন হারিনের সামনে এসে যায় আর তখন হারিন বলে তোমায় দেখে মনে হচ্ছে কারো গোপন প্ল্যান এক্সপোজ হয়ে গেছে। তখন সুজিও এখানে চলে আসে, তবে সে নর্মাল বিহেভ করতে থাকে। তখন হারিন বলে তোমরা ওনকে কেন ফলো করছো? সুজি বলে আমরা তো শুধু ওনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছিলাম। হারিন তখন সুজিকে বলে তুমি কি আমার পাশের সিটে বসবে, আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। সুজি বলে না, আমি পেছনের সিটে বসতেই পছন্দ করি। হারিন এতে রেগে যায় আর সে তার আসল রূপটা দেখিয়ে দেয়। সে স্মোক করতে শুরু করে আর বলে তুমি কি ভেবেছো সবাই চুপচাপ তোমার প্ল্যান মতো চলবে? কিন্তু সুজি তবুও কিছুই না বোঝার নাটক করছিল। হারিন তার মুখে ধোয়া ফেলে বলে তুমি অনেক বড় বোকা সুজি, এটা তুমি অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে। এই বলে সে চলে যায়। হারিন তাদের প্ল্যানের সম্পর্কে সব জেনে গেছে, এটা জানতে পেরে জিয়ে অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে সে কিভাবে জানলো, এখন আমার কি হবে? সুজি বলে সে ডিটেলস জানে না, সে শুধু জানে আমরা ওনকে মানানোর চেষ্টা করেছি, তাই আমাদেরকে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। এরপর বুলিরা জিয়েকে অনেক নির্যাতন করছিল। তখনই সেখানে তার ফ্রেন্ড সিয়ংই আসে আর বলে তুমি কি সত্যি সুজির সাথে মিলে গেছো? তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। আর সিয়ংই হারিনের কথাতেই জিয়েকে এসব বলছিল যেন জিয়ে সুজির বিরুদ্ধে চলে যায়। এরপর সুজি সংকে পিরামিড গেম হ্যাক করতে বলে, কারণ সুজি জানতে পেরে গেছিল যে সং একজন ভালো হ্যাকার। এরপর সং পিরামিড গেম হ্যাক করে ফেলে আর সে দেখছিল কে কোন র্যাঙ্কে আছে। তখনই তার বোন কল করে। সং তখন দরজার বাইরে পানি রেখে আসে আর তার বোন পানিটা নিয়েই আবারও দরজা বন্ধ করে দেয়। এদিকে তারা ইউরি নামের আরেকটা মেয়েকে মানাতে চায়, তখন জায়ুন তাকে না করে দেয়, কারণ ইউরি তার বেস্ট ফ্রেন্ড ছিল যে তাকে ধোকা দিয়েছিল। এরপর সুজি হারিনকে নিয়ে ভাবতে থাকে আর জায়ুনকে জিজ্ঞেস করে তুমি কি হারিনকে আগে থেকে চেনো? তখনই দায়ন বাঁশি বাজিয়ে জিয়েকে বুলি করতে শুরু করে আর এই দায়নকে বুলি ক্যারেক্টারে খুবই ভালো মানিয়েছে, মানে ওকে দেখতে কেমন জানি বিচ লুক আসে। তখন জায়ুনকে সুজি ইশারা করে না করছিল যেন সে জিয়েকে হেল্প করতে না যায়। এরপর দায়ন হারিনের কাঁধে হাত রেখে বলে আমার বাবা তোমাকে
ডিনারের জন্য ইনভাইট করেছে, কবে যাবে আমাদের বাড়িতে? হারিন রেগে বলে সরি, আমি ওই দিন ব্যস্ত থাকবো। দায়ন বলে কিন্তু আমি তো এখনো তোমাকে তারিখ বলিনি। দায়ন তার হাত সরিয়ে রেগে চলে যায়। মানে দায়ন তার কাঁধে হাত রেখেছে, এতে তার ইগো হার্ট হয়েছে। এরপর দায়ন ভয়ে ভয়ে বাড়িতে আসে। আর দায়ন বাড়িতে ভায়োলেন্সের শিকার হতো। তার বাবা তাকে প্রচন্ড মারতে শুরু করে হারিনকে নিয়ে আসতে পারেনি বলে। এদিকে দোয়ার বাবা তাকে বলছিল হারিনের অ্যাটেনশন পাওয়ার জন্য। আর দোয়ার ছোটবেলা থেকেই তার বাবার সমস্ত কথা শুনতো। যাই হোক, পরদিন তারা স্কুলে প্ল্যান করে তারা হাইজুন নামের একটি মেয়েকে টার্গেট করবে। আর হাইজুনকে সুজি মেসেজ করে বলে তুমি কেন এমনটা করলে? অর্থাৎ হাইজুনকে তার ফ্রেন্ডরা ভোট দিয়েছিল, কিন্তু হাইজুন তাদেরকে ভোট দেয়নি, যেন তার ফ্রেন্ডরা তার থেকে ওপরের র্যাঙ্কে না চলে যায়। এরপর সুজি আর জায়ন কথা বলছিল, তখন মিস হানি জিএকে তাদের সামনে নিয়ে আসে আর বলে জিএ ওয়াশরুমে কান্না করছিল। সে সুজিকে বলে তোমাদের সাথে কি কিছু হচ্ছে? আমাকে বলো, আমি সাহায্য করতে চাই। সুজি আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। সে বলে না, কোনো সমস্যা নেই, আমরাই সমাধান করে নিব। অন্যদিকে প্রিন্সিপাল সুজির বাবাকে কল করে স্কুলের একটি ইভেন্টে আসতে বলে। এদিকে সুজি জিএর উপরে চিৎকার করছিল, কারণ সে মিস হানিকে সব বলে দিয়েছে। সে বলে তুমি ম্যামকে কেন জানিয়েছো? এতে আমাদের প্ল্যান বাইরে চলে যাবে। জিএ তখন বলে তুমি কি অন্যদের থেকে আলাদা? আমাকে যখন বুলি করা হচ্ছিল তুমিও তো বাকিদের মতো শুধু চেয়ে দেখেছিলে, তুমি কখনোই কেয়ার করোনি। সুজি বলে আমাদের শুধু একটাই গোল, এই গেমটা শেষ করা, এছাড়া আমাদের আর কোনো কানেকশন নেই। জিএ বলে আমি তোমাদের বন্ধু ভেবেছিলাম, আর আমি তোমার মতো মেন্টালি স্ট্রং নই। সুজি বলে তুমিও আমাদের সিক্রেটলি ঘৃণা করো। আমি যখন গ্রেড এফ এ ছিলাম কি বলেছিলে মনে আছে? তুমি এখনো ওই রকম ব্যবহার করে যাচ্ছ। তুমি কি এখন আমাকে এফ গ্রেড মনে করো? যদি তুমি সত্যি আমাদেরকে বন্ধু ভাবতে তাহলে সবার আগে আমাদের কাছে ক্ষমা চাইতে। জিএ তখন রাগ করে চলে যায়। এরপর তারা হাইজুনকে এসে বলে তোমার ফ্রেন্ডরা যদি সত্যিটা জানতে পারে যে তুমি তাদের ধোকা দিচ্ছ, তাদের ভোট দাওনি, তখন কি হবে? আমরা তোমার উইকনেসটা জানি, তাই আমাদের সাথে কোঅপারেট করো। হাইজুন তখন বলে ঠিক আছে, তোমরা যাকে বলবে নেক্সট গেমে আমি তাকেই ভোট দিব। এরপর তাদের নেক্সট টার্গেট হয় জে হিয়ং নামের আরেকটি মেয়ে। তখনই তারা জে হিয়ংকে দেখতে পায়। যাই হোক, এইদিকে সং এর মা তার বোনকে রুম থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই রুম থেকে বের হতে চাচ্ছিল না। সে ভয়ে কান্না করছিল। তখনই সং তার বোনের প্যাডে ইয়ারিমের অনেকগুলো ছবি দেখতে পায়। এরপর স্কুলে হারিন জিএকে বলছিল খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে, এখানে তোমার কোনো দোষ নেই। এই শুনে ইয়েরিম অনেক রেগে ওখান থেকে চলে যায়। এই ব্যাপারটা সুজিও খেয়াল করে। রাতের বেলা সুজি আর জায়ুন যখন বাড়ি যাচ্ছিল তখন তারা সংকে তাদের স্কুলে যেতে দেখে। জায়ুন বলে এই লোকটাকে আমি আগেও দেখেছি। সং ওদের ক্লাসে কিছু করছিল, তখনই সেখানে সুজি চলে আসে আর ভিডিও কলে সে জায়ুনকে জিজ্ঞেস করে এটাই কি সেই লোক? আর আমরা তখন জানতে পারি সং আসলে উরির বড় ভাই, সেই উরি যাকে শুরুতে দেখেছিলাম। বুলির কারণে সে ট্রমার মধ্যে চলে গেছে। পরদিন সুজি সং এর কাছে উরির ব্যাপারে জিজ্ঞেস করে। সং বলে সে নিজেকে রুমে বন্দি করে রেখেছে। সুজি বলে তুমি জানতে চাও তোমার বোনের সাথে কি হয়েছিল তাই না? তাহলে আমাদের দলে যুক্ত হও। সং এতে রাজি হয়ে যায়। এরপর সং বাকি মেয়েদের ব্যাপারে সুজিকে তথ্য দিতে থাকে। জে হিয়ং নামের ওই মেয়েটি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিত। সুজি পরদিন থেকে জে হিয়ং এর উপর নজর রাখে, আর তারা আসলে সবার দুর্বলতা খুঁজছিল। এরপর খাবার খাওয়ার সময় জায়ুন বলে তুমি একাই সব কাজ করছো, এতে আমার খারাপ লাগছে, তাই আমি জে হিয়ংকে মানাবো। এরপর জে হিয়ং লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল। তখনই জায়ুন চলে আসে, কিন্তু সে এইবারে মিস করে ফেলে। এরপর সে আবারও তার কাছে আসে আর সে ডায়েরি দেখে দেখে কথা বলছিল। তখন জে হিয়ং চলে যেতে গেলে তার ফোনটা পড়ে যায়, ফলে সে যে মেয়েদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলে সেটা জায়ুন দেখে ফেলে। জে হিয়ং বলে তুমি দেখে ফেলেছো তাই না? জায়ুন বলে না, আমি কিছুই দেখিনি, তবে তোমার তাদের পারমিশন নিয়ে ছবি তোলা উচিত। এটা শুনে জে হিয়ং বুঝে যায় যে জায়ুন সব দেখে ফেলেছে। এরপর থেকে সে প্রতিদিন জে হিয়ংকে মানাতে আসে, তবে জে হিয়ং নিষেধ করে দেয়। একদিন জায়ুন না আসাতে সে আবারও লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলছিল। তখনই একটি মেয়ে সেটা দেখে ফেলে আর তাকে মারতে যাচ্ছিল। তখনই জায়ুন এসে তাকে বাঁচিয়ে নেয়। জায়ুন বলে সে এটা ডিলিট করে দিবে, আর জায়ুনের এই কাজে জে হিয়ং তার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর ক্লাসে আজকেও জিএ কে তারা বুলি করছিল। জিএ শুধু সুজির দিকে তাকিয়ে থাকে আর সুজি চেয়েও কিছুই করতে পারছিল না। এরপর ছাদে সুজি তাকে সরি বলে। জিএ বলে তোমার কোনো দোষ নেই। তখন সে বলে সে তার বান্ধবী সিয়ংকে মানানোর চেষ্টা করবে, এজন্য রাতে সে সিয়ংয়ের উইকনেস খুঁজছিল আর সে পেয়েও যায়। এজন্য তাকে মেসেজ করে বলে যদি তুমি না চাও তোমার সিক্রেট এক্সপোজ হোক তাহলে আমাদের কথা শোনো। পরদিন স্কুলে সব মেয়েদের বাবা মায়েরা ইভেন্টে আসে। এরপর সুজি ছাদে গিয়ে দেখে জায়ুন জে হিয়ং নামের মেয়েটিকে মানিয়ে নিয়েছে। তখন জে হিয়ং বলে তোমরা হারিনকে চেনো না, তার অনেক পাওয়ার আছে। জায়ুনকে বলে গত বছর ইউরি তোমাকে ধোকা দিয়েছিল তাই না? কিন্তু তুমি জানো না ইউরি
ইউরি কেন এমন করেছে। হারিন তাকে ফাঁদে ফেলেছিল। হারিন খুব ভালোভাবেই মানুষকে ম্যানুপুলেট করতে পারে, সে তোমাদের কল্পনার থেকেও জঘন্য। এরপর আমরা দেখি সুজির বাবাও এখানে এসেছে, তবে তার সাথে কোনো প্যারেন্টসই কথা বলে না, কারণ তারা সবাই হাই ক্লাস সোসাইটির মানুষ। তখনই মিস হানি সুজির বাবাকে বলে, আপনি আপনার মেয়ের স্কুল লাইফ সম্পর্কে কতটুকু জানেন? তার বাবা বলে, আমার মেয়ে তো ভালোভাবেই এখানে পড়াশোনা করছে। এদিকে সুজি ইয়েরিমের কাছে গিয়ে বলে, তুমি আমাকে কেন ভোট দিয়েছ? তুমি কি আমাকে পছন্দ করো নাকি হারিনকে একটু বেশি ঘৃণা করো? আমি জানি হারিন তোমার সিক্রেট জানে, আর মনে আছে তুমি বলেছিলে তুমি শুধু তোমার সিক্রেটের জন্যই এই গেমটা খেলো, আর তোমার সিক্রেট ইউনজাং, তাই না? ইয়েরিম তার কথা শুনে অবাক হয়ে যায়। অর্থাৎ ইউনজাং নামের ওই মেয়েটির সাথে ইয়েরিমের রিলেশন আছে। সুজি বলে, পরের গেমে তুমি কি গ্রেড এফ এ যেতে পারবে? তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, অনেক সুন্দরী, তুমি যদি গ্রেড এফ এ যাও তোমার কি মনে হয় ওরা তোমাকে বুলি করবে? ইয়েরিম বলে, না। সুজি বলে, তুমি কি চাও না হারিনকে তার গেমে তাকেই শিকার বানাতে? তুমি কি আমায় সাহায্য করবে? আমি শুধু এই গেমটা বরবাদ করতে চাই। এদিকে মিস হানি সুজির বাবাকে বলে, আপনি কি জানেন আপনার মেয়ের ক্লাসে বুলি করা হয়? যেটা শুনে এখানে থাকা সব মা বাবারা অবাক হয়ে যায়। মিস হানির এই কাজ দেখে প্রিন্সিপালও অবাক হয়। এদিকে ইয়েরিম বলে, তুমিও হারিনের মতোই আমাকে থ্রেট করছো, তবে তোমার প্ল্যানের ব্যাপারে আমি ভেবে দেখব। তখন ওরা গ্রুপে সিয়ংয়ের মেসেজ দেখে তাড়াতাড়ি ক্লাসের দিকে যেতে থাকে। সিয়ংই সুইসাইড করার চেষ্টা করছিল, সবাই তাকে ডেকে এটা করতে নিষেধ করছিল, কিন্তু তারা গিয়ে দেখে ততক্ষণে সিয়ংই তার হাত একটুখানি কেটে ফেলেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি সিয়ংকে মেসেজ করেছিল, তুমি যদি আমার অফার রিজেক্ট করো তাহলে তোমার সিক্রেটের ব্যাপারে সবাই সব জেনে যাবে। আর এর জন্যই সব মেয়েরা সুজিকে কথা শোনাচ্ছিল যে তুমি সিয়ংকে ব্ল্যাকমেল করেছো বলেই সে সুইসাইড করার চেষ্টা করছিল। সুজি নিজেও অনেক গিল্টি ফিল করে, কিন্তু সত্যিটা হলো হারিনের কথাতেই সিয়ংই এমনটা করেছে। সে এই সব নাটক করেছিল যেন মনে হয় সে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিল, আর সবাই সুজিকে ভুল বোঝে। তখন হারিন বলে, তুমি এইবার অনেক বড় ভুল করেছো সুজি। তখন সুজির মনে পড়ে যে হারিন খুব সহজেই মানুষকে ম্যানুপুলেট করতে পারে, অর্থাৎ সে বুঝে যায় এই পুরো ব্যাপারটা নাটক ছিল। হারিন তার কানে কানে বলে, আমাকে তুমি চিনতে ভুল করেছো। সুজি তখন তাকে টেনে ধরে বলে, তুই শুধু একটা সাইকোপ্যাথ আর কিছু না। হারিন বলে, এখনো তো খেলা বাকি আছে। তখনই সেখানে সবার বাবা মা চলে আসে। তখন সব মেয়েরা বলতে থাকে সুজি ক্লাসের সবাইকে বুলি করে। সুজির বাবা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে আর এটার এক্সপ্লেন করতে বলে। হারিন তখন বলে, এখানে তেমন কিছু হয়নি, সে শুধু একটা ছোট্ট ভুল করেছে, চিন্তা করবেন না, আমরা এই সমস্যার সমাধান করে নিব। আর হারিনের উপরে তো কেউই কথা বলতে পারে না, তার মা বাবাও তার সাথে হাতে হ্যাঁ মেলায়। এরপর সকল বাবা মা ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। তখন দোয়া বলে, তারা দুজনেই এফ গ্রেডের বাইরে, তাই আমরা এখন তাদের নিয়ে কি করব? দায়ন তখন বলে, আগে তাদের শাস্তি নির্ধারণ করো। দোয়া বলে, কি শাস্তি দেওয়া যায়? তোমার কাছে কোনো আইডিয়া থাকলে বলো। দায়ন বলে, কেমন হয় যদি আমরা আগামী ভোটে সুজিকে ভোট দিতে না দেই? সুজি বুঝতে পারে হারিন ওদের ডি গ্রেডের এলে বানানোর প্ল্যানটা নষ্ট করার চেষ্টা করছে। সে দায়নের মধ্যে হারিনকে দেখতে পায়। তখনই সুজি সিয়ংইকে জিজ্ঞেস করে, তোমাকে আমি কিভাবে বুলি করেছি সেটা সবার সামনে বলো। সিয়ংই তখন চুপ করে থাকে। দায়ন বলে, যাই হোক না কেন, তুমি তাকে ভয় দেখিয়েছো, তুমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। সুজি বলে, এটা তো তোমরাও করো। হারিন বলে, চলো হাত উঁচু করে ভোট করা যাক যে সুজি পরের বারে ভোট দিতে পারবে কিনা। তখন সবাই হাত তোলে, যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয় সুজি ভোট দিতে পারবে না। সুজি ভাবে সে যাই করছে সেটা হারিন কোনোভাবে জেনে যাচ্ছে। এদিকে মিস হানিকে প্রিন্সিপাল অনেক কথা শোনায় এইসব করার জন্য, আর এইদিকে হারিন এবার সকল মা বাবাকেও ভোট দিতে বলে। সে তাদেরকে খেলার নিয়ম বুঝিয়ে দিচ্ছিল। তখন ওন বলে, প্যারেন্টসরা এই গেম খেলার পর 1 ঘন্টা পরই এটা আপনা আপনি ডিলিট হয়ে যাবে। সুজি ভাবে হারিন কি নতুন চাল চালছে। হারিনকে তার মা থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তার দাদি এসে বলে, হারিন যেহেতু বলেছে তার মানে আপনাদেরকে গেম খেলতেই হবে। তখন সুজির বাবা ছাড়া সকল মা বাবা ভোট দেয়। ভোট শেষে দেখা যায় সুজি গ্রেড এফ এ চলে গেছে। সুজির বাবা তখন বলে, সমাজের সব জায়গাতেই শ্রেণীবিন্যাস রয়েছে, এটা একটা নর্মাল ব্যাপার, এটা সমাজেরই একটি অংশ, এটা আদেশ এবং চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়। সুজি তার বাবাকে বলে, আপনি বলছেন এটা একটা আদেশ, কিন্তু যদি এফ গ্রেডকে এমন ভাবে কর্নার করা হয় যে ওরা নিজেদের জীবন নিতে চায়, তখন কি আপনি এটাই বলবেন কারো কাছে এই জীবনটা নরকের মতো? তার বাবা এই কথা শুনে অবাক হয়ে যায়। হারিন বলে, তুমি এসব কি বলছো? এটা তো শুধু একটা গেম। তোমার বাবাও আমার কথায় একমত, তুমি কি বলো? সুজি বুঝতে পারে হারিন ওকে থ্রেট দিচ্ছে যে ও আবারও গ্রেড এফ এ যেতে পারে। সুজি তখন হঠাৎ করে বলে ওঠে, তাহলে আমি এই পিরামিড গেমটাকেই ধ্বংস করে দিব। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তার এমন সাহসিকতা দেখে হারিনের দাদির ভালো লাগে। সে সুজির বাবাকে বলে, আপনার মেয়ে অনেক কনফিডেন্ট, আমার ভালো লাগবে আপনি যদি তাকে বেকিউন গ্রুপকে দিয়ে দেন। এরপর সুজি তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি আজকে এখানে কেন আসলেন? আপনি তো কখনোই
কখনোই আসেন না, এর পেছনে কারণ কি? কিন্তু তার বাবা তাকে কিছুই বলে না। এরপর সুজি ভাবছিল ওই দিন রাতে সং তাদের ক্লাসে ক্যামেরা লাগিয়েছিল, তখন ইয়েরিম সেখানে আসে। সে বলে আমি শুরুতেই না করে দিলে তুমি আমাকে এতটা ব্ল্যাকমেল করতে না। সুজি বলে আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না, তুমি যদি তোমার বন্ধুত্ব বা ভালোবাসা লুকিয়ে রাখতে চাও তাহলে ইউনজাংকে বলো সাবধানে থাকতে, আমি হারিনের মতো সাইকো না। এরপর সুজি জায়ুনকে বলে জিয়ে হয়তো আমাদের সাথে আর বেশি দিন থাকবে না, তাই আমাদের আরো মানুষ জোগাড় করতে হবে, তবে এবারে ব্ল্যাকমেল করে নয়। তুমি জেহিয়ংকে যেভাবে কনভিন্স করেছিলে সেভাবে সবাইকে বোঝাতে হবে আমরা হারিনের মেথড ফলো করব না, এখন থেকে আমরা তোমাকে ফলো করব। এরপর জায়ুন জিয়ের সাথে দেখা করতে যায় আর তাকে কিছু ঔষধ দেয়। আর সুজি এদিকে স্টোরে বসেছিল, তার বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তাই সং তার ব্যাগটা গাড়ির ছাদে ঢিল দিয়ে বলে এই গাড়িটা এখন তোমার বাড়ির কাছে স্টোরে যাবে, যদি ব্যাগটা পেতে চাও তাহলে দৌড়াও। এই দেখে সুজি রেগে বলে আশেপাশে এত সাইকোপ্যাথ আছে জানাই ছিল না। এদিকে হারিন ভাবছিল আগামী গেমে সে আবারও জায়ুনকে এফ গ্রেডে নিয়ে আসবে। পরদিন সবাই স্কুলে আসে, তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়েরিম সুজিকে সাহায্য করতে রাজি হয়ে যায় এই পিরামিড গেমটা ধ্বংস করতে। সুজি তাকে বলে প্রথমেই হারিনের শাসক হওয়ার যে ইমেজটা বা দাম্ভিকতা এটা নষ্ট করতে হবে। তাই ইয়েরিম হারিনকে বলে গতকাল তুমি বাবা মায়েদের গেম খেলতে বাধ্য করেছো, তোমার কি মনে হয় না যে তুমি গেমের নিয়ম ভঙ্গ করেছো? তাহলে সুজির মতো তোমারও পেনাল্টি পাওয়া উচিত, তাই না? সবাই এই দেখে অবাক হয়ে যায়। হারিন সবাইকে জিজ্ঞেস করে আমি কি সত্যিই খেলার নিয়ম ভঙ্গ করেছি? কিন্তু কেউই তখন উত্তর দেয় না। ইয়েরিম বলে এইভাবে কেউ উত্তর দিবে না, হয়তো তারা ভয় পেয়ে আছে, একটা সিক্রেট ভোট হবে কাগজে লিখে, আর তখন হ্যাঁ এর পক্ষে বেশি ভোট পড়ে, এর জন্য পেনাল্টি হিসেবে হারিনও আগামী গেমে ভোট দিতে পারবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ইয়েরিমকে বলছে প্রথমে আমাদের প্ল্যান ছিল তুমি এফ গ্রেডে যাবে, কিন্তু এইবার আমি চাই তুমি এ গ্রেডে চলে আসো, তুমি আমাদের ক্লাসের আইডল, তাই ক্লাসের অনেকেই তোমার পক্ষে কথা বলবে। এদিকে হারিন তো প্রচন্ড রেগে যায়। এরপর সুজি জায়ুনকে বলে আমি অন্য একটি প্ল্যান বানিয়েছি, তোমরা আমাকে না ইয়েরিমকে ভোট দিবে। এরপর একটি খবর বের হয় যে ইয়েরিমের বাবা নিজের মেয়ের স্কুলে জিম বানিয়ে দিয়েছে। ইউনজাং তখন এইসব দেখে অনেক রেগে যায় আর বলে এই ব্যাপারে তো আমরা ক্লাসের মেয়েরাই জানতাম, তাহলে কে এই ব্যাপারে রিপোর্টারদের জানিয়েছে? অন্যদিকে আমরা দেখি উরির ঘরে ইয়েরিমের ছবি দিয়ে ভরা ছিল। এইদিকে ক্লাসের কিছু মেয়ে ইয়েরিমকে নিয়ে মজা করছিল যে সে নাকি শো অফ করে। ইউনজাং তখন রেগে তাকে মারতে শুরু করে। জায়ুন আর ইয়েরিম তাকে থামানোর চেষ্টা করে, তখন সে জায়ুনকেও মারতে যায়। তখনই হারিন বলে ছবিটা দেখে মনে হচ্ছে এটা ক্লাসে তোলা হয়েছে, মনে হয় আমাদের ক্লাসে হিডেন ক্যামেরা আছে। ইউনজাং তখন পাগলের মতো ক্যামেরাটা খুঁজতে শুরু করে। ইয়েরিম চিৎকার করে তাকে থামতে বলছিল, কারণ না হলে সবাই তাদের ব্যাপারে সবকিছু বুঝে যাবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি জানতে পেরেছিল সিয়ংই ইয়েরিমের ফেক অ্যাকাউন্ট বানিয়েছিল ইয়েরিমের ইমেজ খারাপ করার জন্য, কিন্তু সে এখন এই কথা বললে কেউই তার কথায় বিশ্বাস করবে না। সুজি বুঝতে পারে হারিনের বলাতেই সিয়ংই ইয়েরিমের ব্যাপারে এই খবরটা ছড়িয়েছে। তখন ইউনজাং ক্যামেরাটা পেয়ে যায় যেটা সং লাগিয়েছিল। ইয়েরিম তখন ইউনজাংকে একটা চড় মারে আর ওই মেয়েটির কাছে আগে ক্ষমা চাইতে বলে। ইউনজাং তখন ওই মেয়েটির কাছে ক্ষমা চায়। হারিন বলে মেমোরি কার্ডটা চেক করে দেখো, এই ক্যামেরাটা আমাদের ক্লাসে কে লাগিয়েছে। তখনই মিস হানি সেখানে এসে বলে তোমাদের ক্লাসের ব্যাপারে জানার জন্য আমি এটা লাগিয়েছিলাম, আর সে ক্যামেরাটা ভেঙে দেয়, মানে সে সুজি সাহায্য করে। সুজিও এইসব দেখে অবাক হয়ে যায়। এসব করার জন্য প্রিন্সিপাল তাকে চাকরি থেকে বের করে দেয়। সবাই বলতে থাকে তার টিচিং ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তখন সে চিৎকার করে সবার উদ্দেশ্যে বলে হ্যাঁ আমার টিচিং ক্যারিয়ার শেষ, কারণ আমি টিচার হিসেবে লজ্জিত বোধ করি, আপনারা সবাই সব জেনে শুনেও চুপচাপ আছেন। এই বলে সে চলে যায়। এদিকে ইয়েরিম আর সুজি শুনতে পায় কিছু মেয়ে বলছে তারা আর ইউনজাংকে ভোট দিবে না, কারণ সে তাদেরকে মেরেছে। এদিকে সুজির মিস হানির জন্য খুবই খারাপ লাগে, তাই সে তার সাথে দেখা করতে আসে। আসলে মিস হানি প্রিন্সিপালকে হারিনের ব্যাপারে বলেছিল আর বলেছিল আপনি কিছু না করলে আমি বোর্ডে কমপ্লেন করব। এরপর সে বোর্ডে কথা বলতে আসে, কিন্তু দেখে বোর্ডের ডাইরেক্টর আসলে হারিন এখানে তাকে অনেক অপমান করে। বর্তমানে মিস হানি বলে আমি তোমাদের তেমন সাহায্য করতে পারলাম না, কিন্তু তুমি কখনোই হার মানবে না। হারিনের কাছে তো একদমই না, সে তোমাদের বয়সী, সে শুধু তোমাদের একজন ক্লাসমেট ছাড়া আর কিছুই নয়। তখন সে সুজিকে তার ফোন নাম্বার দিয়ে যায় আর বলে দরকার হলে তাকে কল করার জন্য। এরপর হারিন স্মোক করছিল আর দায়ন বলছিল আমাদের মিস হানির নামে কমপ্লেন করা উচিত। হারিন বলে তুমি অনেক বোকা দায়ন, এজন্যই কি তোমার বাবা তোমাকে মারে? না, এই জন্য না, তোমার ভাই যখন তোমার মায়ের পেটে ছিল তখন তুমি তাকে মেরে ফেলেছিলে, আর তখন থেকেই তো তোমার বাবা তোমাকে মারে, তাই না? দায়ন তার এই কথা শুনে অনেক রেগে যায়। হারিন বলে কি হবে যদি সবাই জানতে পারে যে তুমি বাড়িতে গ্রেড এফ? দায়ন আরো রেগে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর সুজি ভাবতে থাকে ক্লাসে ক্যামেরা ছিল, এটা শুধু আমি আর জায়ুন জানতাম, হারিন কিভাবে জানলো? সে জায়ুনকে বলে তুমি কি জিয়ে কে এটা বলেছো? জিয়ে তুমি তো হারিনকে ক্যামেরার ব্যাপারে বলেছো, তাই না? জায়ুন বলে সে কেন এমনটা করবে? সুজি বলে জিয়েই করেছে। যখন হারিন ক্যামেরার
ক্যামেরার ব্যাপারে বলছিল তখন জিয়ে আর সিয়ংই একটু অবাক হয়নি। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় কথায় কথায় জায়ুন জিয়েকে ক্যামেরার ব্যাপারে বলে দিয়েছিল, আর জিয়ে সুজিদের তেমন বিশ্বাস করতে পারছিল না, তাই সে সিয়ংয়ের কাছে ক্যামেরার ব্যাপারে বলে দিয়েছিল, আর সিয়ংই হারিনকে বলে দিয়েছে। এদিকে জিয়েকে বলে এখন তোমার উপর আমাদের একদমই বিশ্বাস নেই, তাই তুমি এখান থেকে যেতে পারো, আর কখনোই এখানে আসবে না। জিয়ে তার ভুলটা বুঝতে পারে আর সে তাদের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। জিয়ের অনেক মন খারাপ হয়ে যায়, সে তাদের তিনজন একসাথে কাটানোর সময়ের কথা মনে করে। এদিকে জায়ুন বলে তুমি আমাকে বলেছো তোমাকে ভোট না দিয়ে ইয়েরিমকে দিতে, যেন তুমি গ্রেড এফ এ চলে যাও, আর যা কিছু তোমার সাথে হবে তা যেন আমরা ক্যামেরায় রেকর্ড করি, কিন্তু এখানে তো ক্যামেরা নেই, তাই আমাদেরকে এই প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। কিন্তু সুজি বলে এই ফোনে একটা রেকর্ডিং অ্যাপ আছে যেটা উরির ভাই হাইড করে দিয়েছে, এটা আমাকে প্ল্যান বি হিসেবে কাজে লাগাতে হবে। আবারও গেমের সময় চলে আসে। এবার সুজি আর হারিন ভোট করতে পারবে না। ভোট শেষে যখন রেজাল্ট আসে সবাই অবাক হয়ে যায়, কারণ কেউই গ্রেড এফ এ ছিল না। সুজি আর জায়ুন গ্রেড ডি তে ছিল, ইয়েরিম গ্রেড এ তে চলে এসেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ইউনবেওল নামের সেই লুজার মেয়েটা গ্রেড এ তে চলে এসেছে, মানে গ্রেড এ তে এখন হারিন, ইয়েরিম আর ইউনবেওল আছে। আর দোয়া আর দায়ন গ্রেড এ থেকে বি গ্রেডে চলে গেছে। দায়ন তো অনেক রেগে যায় আর তার ফ্রেন্ডদের বলতে থাকে তারা তাকে ভোট করেছে কিনা। সে রেগে হারিনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু হারিন তো এসবের কিছুই করেনি। সুজির প্ল্যান কাজ করেছে। হারিন দেখে জায়ুন এফ গ্রেডে যায়নি, এর জন্য হারিন অনেক রেগে যায় আর চিৎকার করতে থাকে। সুজি তখন তাকে দেখে হাসে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সুজির গ্রেড এফ এ যাওয়ার প্ল্যানটা তারা ক্যান্সেল করেছিল, কারণ জায়ুন চাইছিল না সে গ্রেড এফ এ যাক। এদিকে ইয়েরিমের ওই ফ্রেন্ড ইউনজাং একটি ভোট পেয়ে ডি গ্রেডে চলে গেছিল, কারণ সুজি ইয়েরিমকে বলেছিল তুমি ইউনজাংকে নিচের গ্রেডে নিয়ে যাবে, তুমি তোমার অন্য ফ্রেন্ডদেরকে বলবে ইউনজাংকে ভোট না করতে, তাহলে আর কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। হারিন তার দিকে তাকিয়ে মনে মনে বলে আমি এভাবে তোমার কাছে হেরে যেতে পারি না। সুজি মনে মনে বলে এটা তো মাত্রই শুরু। পরদিন হারিন রেগে জায়ুনের উপর চিল্লাচ্ছিল, তখন সেখানে সুজি চলে আসে। হারিন তাকে বলে জায়ুনের কারণেই তুমি গ্রেড এফে ছিলে। সুজি বলে আমার সাথে যা হয়েছে সবকিছু তোমার জন্য হয়েছে, জায়ুনের জন্য নয়। আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কি চলছে, তবে এটা বুঝতে পেরেছি তুমি চাও জায়ুন সব সময় গ্রেড এফে থাকুক। হারিন বলে যদি এটা করি তাহলে তুমি কি করবে? সুজি জায়ুনকে জিজ্ঞেস করে তুমি কি সবসময় গ্রেড এফে থাকতে চাও? জায়ুন না করে দেয়। এতে হারিনের অনেক রাগ হয়। সুজি বলে শুনেছ, এখন এখান থেকে চলে যাও, বড়লোক সুন্দরী ম্যানোপুলেটিভ স্কুল বলি কোথাকার। হারিন হেসে বলে আমি যদি বলি হই তাহলে তুমি কি জায়ুন? যাই হোক, এদিকে দায়ন অনেক টেনশনে ছিল। যদি তার বাবা এটা জানতে পারে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে বলে হারিনি এটা করেছে আমাদের সাথে। তখন তারা সবাই নিচে দাঁড়িয়েছিল। হারিন ওপরে চলে গেলে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, পরদিন সুজি ক্লাসে এসে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলছিল। সে সিয়ংকে বলে আমি যদি তোমার সাথে অন্যায় কিছু করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যিই সরি। জিয়ে কেউ সে হাই বলে। একজন জিজ্ঞেস করে তোমরা কি ক্লোজ? সুজি বলে আমি তো শুধু তাকে হাই বললাম, কারণ এখন আর কেউ গ্রেড এফে নেই, তাই আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা, কারণ আমরা ফ্রেন্ড। সে হারিনের দিকে তাকিয়ে বলে আমি এই গেমটাকে ধ্বংস করে দিতে চাই। যা শুনে দায়ন আর উই অনেক রেগে যায়। তখন সুজি তাকে মনে করিয়ে দেয় যে সে আর গ্রেড এফ এ নয়। তাছাড়াও দায়ন আর এখন গ্রেড এ তে নয় যে তার যা ইচ্ছা তাই করবে। এরপর দায়ন আর দোয়া ক্যান্টিনে যাচ্ছিল। তখন সুজির হাত থেকে ফোনটা পড়ে গেলে দায়ন লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন হারিন সেটা তুলে সুজিকে দেয়। আর তখনই ইউনবেল দায়নকে বলে আমার জন্য চকলেট মিল্ক নিয়ে আসো। তার সাহস দেখে সবাই তো অবাক হয়ে যায়, আর তারা বলতে থাকে এটা কি সত্যি ইউনবেল? এটা সত্যির বোন, যার হাতে ক্ষমতা যায় সেই স্বৈরাচার হয়ে যায়। সুজি বুঝতে পারে এই মেয়ে হারিনের হিডেন কার্ড, যাকে এতদিন হারিন লুকিয়ে রেখেছিল। সে গোপনে হারিনের সমস্ত কাজ করে দেয়। এর বদলে হারিন তাকে পরীক্ষার প্রশ্ন দেয়, আর ইউনবেলও তার চাকর হয়ে থাকতো, যেন সে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। পরের সিনে দেখে ইয়েরিম ওদের দলে যুক্ত হয়ে গেছে। তারা সবাই ওই স্টোরে বসেছিল। তখন সং ইয়েরিমকে দেখে জিজ্ঞেস করে তুমিও কি এসবের সাথে জড়িত ছিলে? ইয়েরিম বলে হ্যাঁ, আগে ছিলাম। আমি এতদিন একজন দর্শক হয়ে অন্যায়গুলো দেখছিলাম, কিন্তু এখন আর সেই ভুল করব না। তখন ইয়েরিম বলে এরপর আমরা কি করব? সুজি বলে আমরা তাকে প্রিন্সেস থেকে একটা সাধারণ মেয়েতে রূপান্তর করব, তাকে নিচে নামানোই আমাদের এর পরের কাজ। পরদিন সুজি ক্লাসে বলে আজকে সেকেন্ড ফ্লোর হারিন পরিষ্কার করবে, কারণ আমরা সবাই সমান। ইউনবেল বলে আমরা গ্রেড এ। সুজি বলে তাতে কি? ইয়েরিম তো গ্রেড এ, সে পরিষ্কার করতে পারলে হারিন কেন পারবে না? ইয়েরিম বলে হ্যাঁ, আমি তো করছি। আসলে সুজি তাকে পরিষ্কার করতে বলেছিল। তখন দায়ন আবারও রেগে সুজির দিকে বই ছুড়ে মারে, কিন্তু সুজি আবারও তাকে মনে করিয়ে দেয় যে সে আর গ্রেড এতে নয়, যে তার যা ইচ্ছা তাই করবে। সুজি তাকে পরিষ্কার করতে বলে চলে যায়। এরপর হারিন ওনকে বলে তুমি আমাকে বলো কে কাকে ভোট দিয়েছে। কিন্তু ওন বলে এটা আমার কাজ, আমি আমার কাজকে অসম্মান করতে পারি না। যদি এটা করি আমার বানানো অ্যাপকে অসম্মান করা হবে। হারিন তখন রেগে তার ম্যাকবুকটা পানিতে
ফেলে চলে যায়। ওন এতে প্রচুর অবাক হয় আর তখন হারিন আবারও তাকে ম্যাকবুক কেনার টাকা পাঠিয়ে দেয়। এতে ওনের রাগ আরো বেড়ে যায়। এরপর জায়নের বাসার সিঙ্ক নষ্ট হয়ে গেছিল বলে সুজি গিয়ে সেটা ঠিক করে দেয়। এরপর জায়ন গিয়ে তার জন্য অনেকগুলো রামেন নিয়ে আসে, কারণ সে তো জানে না যে সুজি কোনটা পছন্দ করে। আর তার এই আচরণ দেখে সুজি অবাক হয়ে যায়। এরপর রান্না করে দুজনে খেতে বসে। তখন জায়নের ফোনে হারিনের মেসেজ আসে। সুজি বলে, দেখে মনে হচ্ছে তুমি আর হারিন একজন আরেকজনকে অনেক আগে থেকেই চেনো। জায়ন বলে, হ্যাঁ, এলিমেন্টারি স্কুল থেকে আমরা একজন আরেকজনকে চিনি। সে চলে যাওয়া না পর্যন্ত আমরা ক্লাসমেট ছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারিন জায়নের বাড়ি এসেছে। ওই সময় তারা দুজনে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। যাই হোক, এরপরে সুজি সবাইকে বলে আমাদের এর পরের কাজ হলো গুজব ছড়ানো। তারা সবাই জায়নের ব্যাপারে কথা ছড়াতে থাকে। সবাই বলছিল আমরা শুধুই জায়নের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আসলে কেউ তাকে ধোকা দিয়েছিল। লাঞ্চের সময় ইয়েরিম জায়নকে তাদের পাশে বসতে বলে, আর এখন অনেক মেয়েরাই জায়নের সাথে ভালো ব্যবহার করছিল, মানে তাদের প্ল্যান কাজ করছে। সুজি মনে মনে বলে, হারিন, তোমার লক্ষ্য যদি জায়নকে সবসময়ের জন্য গ্রেড এফ এ রাখা হয়, তাহলে আমার লক্ষ্য সম্পূর্ণ উল্টো। এরপর বাড়ি আসার পর সুজির বাবা বলে, আমার ট্রান্সফারের সময় চলে এসেছে, তোমাকে 1 মাসের মধ্যে স্কুল বদলাতে হবে। এটা শুনে সুজি তো চিন্তায় পড়ে যায়। সে ভাবে এখন তার কি করা উচিত, সবাইকে এভাবে ছেড়ে যাওয়া কি ঠিক হবে? তখন সে ইয়েরিমকে মেসেজ করে বলে, আমাদের 3 নাম্বার কাজ হবে গেমের নিয়ম চেঞ্জ করা, আজকে থেকে এটা নিয়ে কাজ করতে হবে। এরপর ইয়েরিম সবাইকে বলে, যদি এর পরের গেমে এফ গ্রেড না থাকে তাহলে কেমন হয় যে আমরা গ্রেড এর বিশেষ ক্ষমতাটা বন্ধ করে দিলাম, কারণ যদি বুলি করার জন্য গ্রেড এফ নাই থাকে তাহলে গ্রেড এ হয়ে লাভটা কি? হারিন সুজির দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না ইয়েরিম, এর পরের গেমে গ্রেড এফ অবশ্যই থাকবে, যদি না থাকে তাহলে গ্রেড এ তাদের বিশেষ ক্ষমতা হারাবে। এরপর রাতের বেলা জায়ন তার মায়ের সাথে কথা বলছিল। তার মা বলে, গতকাল সয়ন দেখা করতে এসেছিল। এটা শুনে জায়ন অনেক ভয় পেয়ে যায়। পরদিন জায়ন স্কুলে আসে না, তাই সুজি চিন্তিত হয়ে যায়। তাকে কল করে কিন্তু সে তার কল ধরে না। এরপর বাড়ি ফেরার সময় সুজির তাদের প্রতিবেশীর সাথে দেখা হয়, আর সেও তার বাবার সাথে মিলিটারিতে কাজ করে। সুজি তার ওয়াইফের হাতে বেকিয়ন গ্রুপের অনেকগুলো গিফট দেখতে পায়। সে তখন ওই মিলিটারির নামটা দেখে নেয়। এরপর সুজি জানতে পারে তার বাবার ট্রান্সফার হওয়ার পেছনে হারিনের হাত আছে, কারণ সে ওই ডকুমেন্টে ওই মিলিটারিটার নাম দেখতে পায়। সুজি এইসব দেখে অনেকটা ভয় পেয়ে যায়, আর সে হারিনকে কল করে। হারিন তখন জায়নের সাথে ছিল। হারিন বলে, তোমার মা কি জানে আমি তোমাকে কেন এত অত্যাচার করি? জায়ন বলে, না, তুমি তাকে বলতে পারো। তখন হারিন লাইটার দিয়ে তার হাত জ্বালিয়ে দিচ্ছিল। তখনই সেখানে সুজি চলে আসে। সুজি বলে, তুমি আমাকে সরিয়ে দিতে চেয়েছো যেন তাকে শান্তিমতো বুলি করতে পারো, তাই না? কিন্তু আমি তোমার জন্য এইবার স্কুল বদলাবো না। হারিন বলে, সময় থাকতে এইখান থেকে পালিয়ে যাও, কারণ তোমার ধারণা নেই আমি কতদূর যেতে পারি। সুজি বলে, এই গেমের সাথে আমি তোমাকেও ধ্বংস করব, কারণ তুমি নিজেই একটা পিরামিড গেম, সাইকো কোথাকার। সুজি ডিসাইড করে ফেলেছে সে বেকিয়ন স্কুল থেকেই গ্রাজুয়েট করবে, তাই সে তার বাবাকে কল করে বলে, আর তার বাবাও এতে রাজি হয়ে যায়। এরপর তারা সং এর কাছে যায়। সুজির ফোনে লুকানো একটি রেকর্ডার অ্যাপ ইনস্টল করা ছিল, যেটার মাধ্যমে তারা সব কথা রেকর্ড করেছে। তারা ওগুলো পাবলিক করে দেওয়ার ডিসাইড করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ইচ্ছে করে তার ফোনটা দোয়ার ফোনের সাথে পরিবর্তন করেছিল, যার ফলে হারিনের সাথে তাদের সবার কথাও রেকর্ড হয়ে গেছে। তখন আমরা দেখি হারিন ওইকে আবারও অপমান করছে, আর তার পায়ের ওপরে আবারও পা রাখে। তখন ইউনবেল তার উপরে হাসলে উইয়ের অনেক রাগ হয়। এরপর প্লেগ্রাউন্ডে উনবেল সবাইকে বলে, আমরা একটি গেম খেলবো, প্রথম 20 মিনিটের মধ্যে 6 পয়েন্ট করতে পারলে পরীক্ষায় ফুল নাম্বার পাবে। যারা একটি করে ভোট পেয়ে গ্রেড দিতে আছে তাদেরকেই বল দিয়ে স্পর্শ করতে হবে, মানে ওরা আবারও বুলি করতে চাচ্ছিল। তখন সুজি ইয়েরিমকে মেসেজ করে কিছু একটা বলে। তখন ইয়েরিম বলে, আমিও তো গ্রেড এতে, তাই না? তাই আমিও কিছু সাজেশন দিতে চাই। হারিন বুঝতে পারে ইয়েরিম সুজির সাথে মিশে গেছে। ইয়েরিম বলে, গ্রেড ডিতে মোট 12 জন আছে, সবাইকে হিট করা হবে। যারা 2টি বা তার বেশি ভোট পেয়েছে তাদেরকে হিট করলে 1 পয়েন্ট, আর যারা 1টি ভোট পেয়েছে তাদেরকে হিট করলে 3 পয়েন্ট। আসলে সুজি বুঝতে পেরেছে যদি 4 জনকে হিট করা হয় তাহলে তারা অনেক বাজেভাবে আহত হবে। এজন্যই তারা এই ডিসিশন নিয়েছে যেন খুব তাড়াতাড়ি সবাই 6 পয়েন্ট পেয়ে যায়। গেম শুরু হওয়ার সাথে সাথেই সবাই খুব বাজেভাবে ডি গ্রেডদের মারছিল যারা 1টি ভোট পেয়েছে, আর হারিন তো এটাই চাচ্ছিল। তখন জিয়ে পড়ে গেলে সবাই তাকে মারতে থাকে, আর তখন জায়ন তার সামনে চলে আসে। তখন সুজির দলের হাতেই সবগুলো বল ছিল, আর তারা সবাই অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। সবাই তখন বলতে থাকে তাড়াতাড়ি বল পাস করতে, কারণ তাদের 6টা পয়েন্ট কমপ্লিট হয়নি। তখন সুজি ওনকে বল দিয়ে হালকা করে স্পর্শ করে, আর দোয়াকে বলে, আমি 3 পয়েন্ট পেয়েছি। দায়ন চিল্লাতে থাকে যে তোমাকে বল দিয়ে তাকে হিট করতে হবে। সুজি বলে, এটা নিয়ম ছিল না, বলা হয়েছে বল দিয়ে টাচ করতে হবে। দায়ন ইয়েরিমের থেকে বল টেনে এক মেয়ের দিকে ছুরি মারে। জায়ন সেটা তুলে ওই মেয়েটিকে হালকা করে টাচ করে, আর তখন তারা সবাই একজন আরেকজনকে হালকা করে টাচ করছিল। কেউ ব্যথা পাচ্ছিল না, উল্টো পয়েন্ট পাচ্ছিল। হারিন এইসব দেখে প্রচন্ড রেগে যায়।
বাইরে বেরিয়ে সবাই জায়নকে ধন্যবাদ জানায়। সবকিছু তাদের প্ল্যান মতোই চলছিল, তাই তারা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই একসাথে খাবার খেয়ে ছাদে শুয়ে থাকে। তখন সুজি বলে আগামীকাল ওই রেকর্ডগুলো পাবলিক করে দিব। এদিকে দায়ন হারিনকে সরি বলে, খেলার মাঝে সে রেগে গিয়েছিল বলে। তখন হারিন দায়নের বাবাকে কল করে বলে দায়ন নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছে। দায়ন এতে অনেক রেগে যায়। হারিন তখন তারও পায়ের উপর পা রাখে, যা দেখে সোলহা নামের আরেকটি মেয়ে অনেক রেগে যায়। এরপর ক্লাসে ইয়নজাং ইয়েরিমকে দেখে তার কাছে আসে। তখনই হারিন সেখানে এসে বলে ইয়নজাং তো ইয়েরিম আর সুইমিং ছাড়া কিছুই ভাবে না। তোমাদের সম্পর্ক এখনো আছে, তোমরা শুধু দূরে থাকার নাটক করছিলে। তোমার ম্যাচ কবে হবে ইয়নজাং? ইয়েরিম বলে কেন, ম্যাচের আগেই তার ফেডারেশনকে বলতে চাচ্ছ যে ইয়নজাং একটি মেয়েকে পছন্দ করে? তুমি হয়তো ভুলে গেছো আমার পরিবারও তোমার পরিবারের মতো ধনী, আর আমার পরিবার তোমাদের কোম্পানির সাথে জড়িতও হতে চায় না। এজন্যই তারা স্কুলের কোনো ইভেন্টেই আসে না। তাই তোমার ট্রিক আমার উপরে কাজ করবে না হারিন। হারিন তখন ইনডিরেক্টলি তাকে ধমকি দেয় যে সে তার ডিবিউট ক্যান্সেল করে দিবে, কারণ ইয়েরিমের মা বাবা তো তার ডিবিউটের বিপক্ষে ছিল। সে বলে তোমার মা বাবাও তোমাকে এতে সাহায্য করবে না। এটা শুনে ইয়নজাং তার পায়ে পড়ে মাফ চাইতে থাকে। ইয়েরিম তাকে চিৎকার করে দাঁড়াতে বলছিল। হারিন বলে যদি আর না চাও সে আবার ওইভাবে নীল ডাউন হোক, তাহলে সাবধানে থেকো। পরের সিনে আমরা হারিনের মা বাবাকে দেখি। হারিনের বাবা বলে আমাদের উচিত হারিনকে বিদেশে পাঠিয়ে দেওয়া। হারিনের মা বলে এতে লাভ হবে না, ওর কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে যে তুমি ফাউন্ডেশনের নামে টাকা পাচার করেছো। মানে হারিন এতটাই ডেঞ্জারাস যে সে নিজের মা বাবাকেও ব্ল্যাকমেল করে। তখন হারিন সুজিকে মেসেজ করে বলে আজও আমার বিরুদ্ধে রেকর্ড পেয়েছো তাই না? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দোয়া বুঝে গিয়েছিল সুজি তার ফোন পরিবর্তন করেছে, তাই দোয়া ফোনটা হারিনকে দিয়ে দিয়েছিল। হারিন সুজিকে বলে তোমার প্রমাণ যদি বাইরে আসে আমিও তোমার বাবাকে ঘুষ নেওয়ার অপরাধে ফাঁসিয়ে দিব। সুজি এতে অনেক ভয় পেয়ে যায়। সে স্টোরে আসে রেকর্ডিং গুলো ডিলিট করার জন্য। সে সবগুলো ফাইল সিলেক্ট করে ডিলিট করার জন্য, আর সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে ক্লাসের সবাই 3 দিনের জন্য একটি ট্রিপে আসে। হারিন এখন আর উইকে পাত্তা দিচ্ছিল না, ফলে সবাই তার সাথে মজা নিচ্ছিল। এদিকে সুজির মনটা অনেক খারাপ ছিল। ইয়েরিম জিজ্ঞেস করে রেকর্ডিং গুলো ছাড়োনি কেন? সুজি বলে কিছুদিন পর ছাড়বো। এরপর হারিন সুজিকে বলে তুমি তোমার বন্ধুদের ধোকা দিচ্ছ, তোমার কেমন লাগছে? সময় থাকতে তুমি এখান থেকে চলে যাও। সুজি বলে তুমি আসলে কি চাও? হারিন মনে মনে বলে ধোকা। আমি চাই তোমাদের বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যাক। এরপর ইয়েরিমকে ইয়নজাং মেসেজ করে বলে সে পরবর্তী সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে না, যা দেখে সে তাড়াতাড়ি ইয়নজাং এর কাছে আসে আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন অংশগ্রহণ করবে না? তখন হারিন বলে এটা আমার জন্য, ওই দিন ইয়নজাং আমাকে সার্ফিং করতে হেল্প করবে। সে ওখান থেকে ইয়নজাংকে দূরে যেতে বলে, আর ইয়েরিমকে বলে তুমি ইয়নজাংকে ফিরে পেতে চাও তাই না? এখন সবকিছু তোমার উপর নির্ভর করবে। এরপর সে জেহিয়ংকে ওই ছবিগুলো দেখিয়ে থ্রেড দেয় আর বলে তোমার ভাই কিছুদিন পর একটা ল ফার্মে ইন্টারভিউ দিবে, সেখানে আমার লোক আছে, তারা যদি এই ছবি দেখে তাহলে কি তোমার ভাই সেখানে কাজ পাবে? এভাবেই সে সবাইকে ব্ল্যাকমেল করতে শুরু করে। পরের সিনে দেখি ওই হারিনের উপর রেগে তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হারিন সাঁতার জানতো না। তখন জায়ুন আর ইয়নজাং ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। এত কিছুর পরেও জায়ুন হারিনকে বাঁচালো, কিন্তু হারিন বলে সে পা পিছলে পড়ে গেছিল। এরপর দোয়া উইকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো, কিন্তু উই বলে আমি কিছু করিনি। দোয়া বলে আমি সবকিছু দেখেছি। উই বলে এভাবে তাকানো বন্ধ করো, আমিও দেখেছি। যখন আমি তাকে ধাক্কা দিয়েছিলাম তোমরা সবাই খুশি হয়েছিলে, তাই চুপ থাকো। এরপর তারা সবাই হোটেলে আসে আর তাদেরকে 5 জন করে রুমমেট চুজ করতে বলা হয়। তারা 4 জন ছিল। তখন ইউরি এসে ওদের সাথে যুক্ত হয়। জেহিয়ং বলে তুমি জায়নকে ধোকা দিয়েছিলে তাই না? ইউরি বলে আমি ভিকটিম ছিলাম, আমার জায়গায় তুমি থাকলে তুমিও এটাই করতে। জায়ন যখন প্রথমে স্কুলে এসেছিল সে আর ইউরি বান্ধবী ছিল, তবে হারিন ইউরিকে থ্রেট দিয়েছিল, যার ফলে ইউরি জায়নকে ভোট দেয়নি আর জায়ন এফ গ্রেডে চলে গিয়েছিল। যাই হোক রাতের বেলায় সবাই ফানুস উড়ায়, এখানে সবাই অনেক খুশি ছিল। তখন হারিন ইয়েরিম আর জেহিয়ংকে মেসেজ করে বলে আমি যেমনটা বলেছি তেমনটাই করো। আজকে সুজির জন্মদিন ছিল, তাই তারা সুজির জন্য কেক নিয়ে আসে। অন্যদিকে উরি ইনস্টাগ্রামে এইসব কিছু দেখছিল। সে ইয়েরিমের ছবিতে কমেন্ট করতে চাচ্ছিল, তবে কমেন্ট লিখেও সে কেটে দেয়। তখন সে কল্পনা করতে থাকে তাকে কিভাবে বুলি করা হয়েছিল। তার ভাই তাকে মেসেজ করে বলে তুমি কোনো দোষ করনি, আমি তোমাকে ঘর থেকে বের হতে সাহায্য করব। এরপর সুজি বসেছিল, তখন ওন সুজিকে ধন্যবাদ বলে ওই দিন তাকে সাহায্য করার জন্য। সে বলে আমি তোমাকে সাহায্য করতে চাই, কোনো সাহায্য লাগলে আমাকে বলো। এরপর তারা সব বন্ধুরা রুমে বসে বসে বোরিং হচ্ছিল, তাই একজন বলে চিকেন ফ্রাইড খাবো। ইয়েরিম বলে রাতের বেলায় আমি চিকেন খেতে পারবো না, চলো সালাদ খাওয়া যাক। যা শুনে তো সবাই বিরক্ত হয়ে যায়। তখন ইয়েরিম বলে ঠিক আছে চিকেন সালাদ খাওয়া যাক। এরপর তারা সবাই মিলে হরর মুভি দেখছিল আর চিকেন খাচ্ছিল। সবাই অনেক ভয় পাচ্ছিল, আর তখনই দরজায় বেল বাজে। ওরা তো আরো ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। আসলে সেখানে আরো 2 জন মেয়ে ওদের সাথে যুক্ত
হতে এসেছে। তারাও চিকেন এনেছিল। এরপর সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। একজন জিজ্ঞেস করে, সুজি তোমার কি মন খারাপ? তুমি সারাদিন একটু হাসোনি। আসলে সুজি ওই ভিডিওগুলো নিয়ে ভাবছিল ওই মেয়েগুলো আগের ব্যবহারের জন্য তার থেকে ক্ষমা চায়। তখনই তাকে সং মেসেজ করে বার্থডে উইশ করে। আর তখন আমরা তার কাছে এখনো ওই ভিডিওগুলো দেখতে পাই, মানে সেই অডিওগুলো আর কি। এদিকে হারিন যাচ্ছিল, তখন উই বলে, তুমি আমাকে এখনো কিছু বললে না কেন? তুমি তো দেখেছিলে যে আমি তোমাকে ধাক্কা দিয়েছিলাম। হারিন বলে, কারণ এই মুহূর্তে তোমার থেকেও আমাকে অন্য কেউ বেশি রাগিয়ে দিয়েছে। তখন আমরা দেখি হারিন যখন পানিতে পড়ে যায় সে সবার রিয়াকশন দেখতে পেয়েছিল। হারিন বলে, ভয় পেও না, তুমি গ্রেড এফ এ যাবে না, তুমি আমার জন্য কিছুই নও। এই বলে সে চলে যায়। এরপর জায়নের মা এখানে তার সাথে দেখা করতে আসে। তার মা হারিনকে সয়ুন বলে ডাকছিল। সে বলে, সয়ুনই বলেছে তুমি এখানে এসেছো। হারিন জায়নের মায়ের সাথে খুবই মিষ্টি করে কথা বলছিল। জায়ন তখন অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না হারিন কি করতে চাইছে। তার মা চলে গেলে সে রেগে বলে, যখন সবাই চুপচাপ বসেছিল তখন তুমি আমাকে কোনো দ্বিধা ছাড়াই বাঁচাতে এসেছিলে। তুমি কি এখন আমাকে ফ্রেন্ড মনে করো? তোমার এই ফ্রেন্ডশিপের কারণে আমার এখন আরো বেশি করে তোমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে। তুমি একটা ফ্রড। জায়ন বলে, হারিন প্লিজ এবার থামো। সে বলে, তুমি কি চাও আমি তোমার মাকে তোমার সিক্রেটের ব্যাপারে বলে দেই? তো তাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে যেটা আমাদের এখনো দেখানো হয় না। হারিন তখন বলে, আর আরেকটা কথা, সুজি তোমাদের ধোকা দিয়েছে তার বাবাকে বাঁচানোর জন্য। পরদিন তারা একটি গেম খেলবে। তখন ইউনবেল বলে, যেহেতু কোনো গ্রেড এফ নেই তাই আজকের গেমে যে 3 বারের বেশি গুলি খাবে তাকে পেনাল্টি দেওয়া হবে, মানে তাকে আবারও বুলি করা হবে। আর উনবিউল এইসব নতুন নতুন গেমের আইডিয়া বের করছিল হারিনকে খুশি করার জন্য। গেম শুরু হতেই সবাই সবার উপরে হামলা করে দেয়। এদিকে ইয়েরিমকে বাঁচাতে ইয়নজাং তার সামনে চলে আসে। আর এদিকে উই রেগে সুজির উপরে হামলা করে দেয় আর বলে, সবকিছু তোর জন্য হয়েছে, তুই কেন আমাদের স্কুলে ট্রান্সফার হয়ে আসলি? তুই মারা যা। সুজি তাকে কোন রকমের লাথি মেরে দাঁড়িয়ে যায়। এদিকে হারিন জায়নকে গুলি করে বলে, তুমি যদি তোমার মাকে খুশি দেখতে চাও তাহলে তোমাকে তোমার বন্ধুদের ধোকা দিতে হবে। এরপর গেম শেষে দেখা যায় সুজির দলই বেশি গুলি খেয়েছে। আসলে হারিন সবাইকে মেসেজ করে বলেছিল কালো কাপড় পরা মেয়েদের উপরে গুলি করতে। হারিন তখন বলে, তাদের মাঝের যে কোনো একজনকে গ্রেড এফ হতে হবে। সব মেয়েরা তার সাথে সম্মতি জানায়। ইয়নবেল তখন বলে, একজনকে সিলেক্ট করতে তোমাদের মধ্যে আরো একটি গেম হবে। তোমাদেরকে একজন আর একজনের দোষ বলে তাকে গুলি করতে হবে। যার দোষ বেশি হবে সেই গ্রেড এফ হবে। হারিন চাচ্ছিল তাদের বন্ধুত্ব ভেঙে যাক, যেন জায়ুন একা হয়ে যায় আর সে শান্তিমতো তাকে গুলি করতে পারে। তারা তখন একজন আরেকজনের দিকে বন্দুক তাক করে, কিন্তু তারা নিজেদের বন্দুক নামিয়ে ফেলে, কারণ তারা তাদের বন্ধুদের কোনো দোষী দেখছিল না। তখনই জিয়ে নিজেকে বারবার গুলি করতে থাকে আর কান্না করে বলতে থাকে, আমার দোষ হচ্ছে, আমি আমার বন্ধুদেরকে ধোকা দিয়েছি। সে যে শুরুতে তাদের ধোকা দিয়েছিল এটার জন্য সে এখনো গিল্টি ফিল করছিল। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, সবার চোখে পানি চলে আসে। তখন ফ্ল্যাশব্যাকে গত রাতের ঘটনা দেখানো হয়। রাতে তারা 4 জন বাইরে ছিল। তখন জেহিয়ং বলে, হারিন আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। সে হয়তো জানে না আমার ভাই আমাকে অনেক মারতো। সে আমাকে এত মারতো যার ফলে আমার আইসাইট খারাপ হয়ে গেছে। তাই আমি চাই আমার ভাই তার জীবনে একটু স্ট্রাগল করুক। ইয়েরিম বলে, ইয়নজাং জানে আমি ডিবিউ করার জন্য কতটা পাগল। সে আমার স্বপ্ন পূরণ করতে নিজের স্বপ্ন থেকে গিভ আপ করে ফেলেছে। এজন্য আজ থেকে আমি তাকে আর নিজের বন্ধু ভাববো না। কলে সে এটা ইয়নজাংকেও শোনায়। তারা সুজিকে বলে, তোমার কোনো দোষ নেই। তারা সবাই বলতে থাকে এটা আমার দোষ। ইয়েরিম তখন বলে, আমাদের কারোরই দোষ না, সব দোষ ওই রাক্ষসী হারিনের। তারা সুজিকে বলে, তুমি তো বলেছো কিছুদিন পর রেকর্ডিং গুলো ছাড়বে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ওই দিন রেকর্ডিং গুলো ডিলিট করেনি। সে বলেছে, এর আগে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে চাই। বর্তমানে তারা সবাই নিজেদের দিকে বন্দুক তাক করে। সুজি নিজেকে গুলি করে বলে, আমি যখন প্রথম স্কুলে এসেছিলাম তখন আমি তোমাদের সবাইকে ঘৃণা করতাম। জেহিয়ং বলে, এটা কোনো দোষ হলো? আমি তো এখনো সবাইকে ঘৃণা করি। আর আমি আগে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলতাম, তবে এখন আর সেটা করব না। সুজি তখন জায়ুনকে গুলি করে বলে, তুমি একটু বেশি ভালো। সে জিয়েকে গুলি করে বলে, আর তুমি কি নিজেকে মুভির হিরোইন মনে করো? এভাবেই তারা সবাই মজায় মজায় একজন আরেকজনের দোষের বদলে গুণগুলো বলছিল আর গুলি করছিল। আর একটা সময় তাদের বুলেটও শেষ হয়ে যায়। হারিন এটা অবাক হয়ে দেখছিল। সবাই এই ঘটনা দেখে অবাক হয়ে যায় যে এত কঠিন একটা ব্যাপার তার কতটা সহজ বানিয়ে দিয়েছে। হারিন তখন অনেক রেগে যায়। এত চেষ্টা করেও সে তাদের বন্ধুত্ব নষ্ট করতে পারেনি। তখন ফ্ল্যাশব্যাকে হারিনের ছোটবেলার কাহিনী দেখানো হয়, যেখানে তার ক্লাসের সবাই তাকেই গুলি করছিল। সুজি হারিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমরা সবাই এখন এক হয়ে গেছি, এখন তুমি কি করবে? তখন উনবেওল দায়নকে ইশারায় কিছু করতে বলে। এজন্য দায়ন জিয়ের উপর চিল্লাচ্ছিল আর বলছিল, তুই গ্রেড এফ নেই তো কি হয়েছে, তাই বলে কি আমি কিছু করতে পারবো না? ইয়নজাং তাকে থামাতে আসে। দায়ন তখন রেগে
রেগে ইউনজাংকে খুব বাজেভাবে মারতে থাকে, যার ফলে তার পায়ে রড ঢুকে যায়। সবাই এই ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ইউনজাংকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর হারিনের মা এটা জানতে পেরে সে প্রিন্সিপালকে বলে দেয় এই ব্যাপারটা যেন বাহিরে না যায়। এদিকে দায়ন বলতে থাকে এটা আমি করিনি, ইউনবেল আমাকে ফাঁসিয়েছে। দোয়া বলে এটা তুমি তাকে আঘাত করার পর রিয়েলাইজ করতে পারলে? দায়ন অনেক রেগে যায় আর বলে হারিন কোথায়? সোলহা তখন তাকে বলে তুমি একটা বোকা, তোমার কি মনে হয় ওই রাক্ষসী তোমাকে তোমার বাবার থেকে বাঁচাবে? এই শুনে দায়ন রেগে বলে তোর এটা আমাকে বলার সাহস কি করে হলো? তোর বাবা তো আমার বাবার ড্রাইভার, তাই না? তোর সাথে ঘুরি বলে কি ভেবেছিস আমরা বন্ধু? তুই শুধু আমার একজন দাসী। সোলহা তখন রেগে চলে যায়। দোয়া তখন বলে সুজি এই খেলায় জিতবে। এদিকে সুজি হারিনকে বলে তোমার একটুও গিলটি ফিল হচ্ছে না তাই না? যদি তুমি একবারও ভেবে থাকো তুমি এই গেম বন্ধ করবে তাহলে আমাকে এখনই বলো, আমি তোমার বিরুদ্ধে আর কিছুই করব না। হারিন বলে এটা আমাকে কেন বলছো? জায়ুনকে গিয়ে বলো। যা শুনে সুজি অবাক হয়ে যায়। তখনই সেখানে আরো দুটি মেয়ে আসে। এদিকে তারা সবাই জিয়েকে তাদের পোশাক পরতে দেয়। জিয়ে কান্না করে তাদের সবাইকে ধন্যবাদ জানায়। তখন ইয়েরিম বলে ইউনজাং এর অবস্থা আগের থেকে অনেকটা ভালো। তখনই সুজি ওই মেয়ে দুটোকে সেখানে আনে আর বলে তারা দুজনেও এখন থেকে তাদের দলে যোগ দিবে। এরপর ইয়েরিমকে উনবেউল বলে আমরা দায়নকে কি শাস্তি দেব বলো, আমরা তোমার পক্ষে আছি। ইয়েরিম বিরক্ত হয়ে তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। তখন সে বলে তাহলে আমরা সিদ্ধান্ত নিব দায়নের সাথে কি করব। এরপর রাতের বেলায় ক্লাস টিচার সবাইকে ডেকে বলে ইয়ংজাং এর সাথে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, মানে তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আর ভায়োলেন্স কমিউনিটিকে ডাকার বদলে তারা দায়নকে শুধুমাত্র স্কুল পরিষ্কার করার শাস্তি দেয়। তখনই ইয়েরিমের কাছে ইয়ংজাং এর কোচের একটা মেসেজ আসে যে ইয়ংজাং এর সুইমিং ক্যারিয়ার হয়তো নষ্ট হয়ে গেছে। এতে ইয়েরিম অনেক রেগে দায়নকে মারতে থাকে। দায়ন তখন রাং ছিল। সবাই ইয়েরিমকে থামানোর চেষ্টা করে। তখন সুজি ভাবে এই দায়নও একটা সাইকো। সে গিয়ে ইয়েরিমকে থামায় আর বলে এই দায়নকে আমি নিজে ধ্বংস করব, তুমি শুধু অপেক্ষা করো। তখনই হারিন সবাইকে মেসেজ করে বলে দায়নকে খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হবে। ট্রিপ থেকে ফিরে আসার পর তারা সবাই হসপিটালে আসে ইয়ংজাংকে দেখার জন্য। এরপর স্কুলে সুজি সবার বইয়ের উপরে একটা চিরকুট রেখে যায় যেখানে লেখা ছিল তোমরা যদি বেনামি হিসেবে থাকতে পারো তাহলে কি আমাদের সাথে জয়েন হবে? তখন অনেকেই তাকে উত্তর দেয়। এরপর দেখি অন্য একটি স্কুলের মেয়েরা একটি অ্যাপের মাধ্যমে দায়নের ব্যাপারে কথা বলছিল যে দায়ন ইয়ংজাংকে এতটা মেরেছে যে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে আর ইয়ংজাং এর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে এই খবরটা এখন সব জায়গায় ছড়িয়ে পড়ে। আসলে সুজি সং এর সাহায্যে একটি অ্যাপের মাধ্যমে এই ব্যাপারটা ছড়িয়ে দিয়েছে, যার ফলে তাদের উপরে অনেক চাপ পড়তে থাকে। এরপর হারিনের বাবা তাকে বলে তোমার কাছে আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে তুমি মাকে বলে দিতে পারো, যতই হোক আমি তো তার ছেলে, আর তুমি বিদেশ যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হারিন বলে আমাকে একদম বিরক্ত করবেন না। এই বলে সে তাকে ইগনোর করে চলে যায়। এরপর ক্লাসে উনবেওর বলে দায়ন যা করেছে এর জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, এখন থেকে সে আর কোনো গ্রেডে থাকবে না। তখনই স্যার এসে বলে দায়নকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যা শুনে দায়ন প্রচন্ড রেগে যায়। তখন টিচার বলে তুমি চাইলে আমি তোমার পরের স্কুলে বলবো না যে তুমি একজন বুলি ছিলে, তোমার বাবা আমাকে কত টাকা দিতে পারবে? দায়ন তাকে মিডল ফিঙ্গার দেখায় আর তখনই সেখানে তার বাবা এসে তাকে প্রচন্ড মারতে থাকে, যা দেখে চিটার অবাক হয়ে যায়। আর এই জন্য ইয়েরিম সুজিকে মেসেজ করে ধন্যবাদ জানায়। এদিকে হারিন তার মাকে বলে আমি বলেছি না আমার গেমের মাঝে আপনারা আসবেন না, দায়নকে আমার ক্লাসে ফিরিয়ে আনুন। তার মা বলে তোমার পাগলামি বন্ধ করো। তখনই তার দাদি এসে তার মাকে বলতে থাকে তুমি তোমার কাজ ঠিক মতো করতে পারোনি। সে হারিনকে বলে স্কুলের চেয়ে আর ভালো কোনো জায়গা নেই যেখানে তুমি লিডারশিপ বা ম্যানেজমেন্ট স্কিল শিখতে পারো, যেখানে তুমি সবার টপে থাকবে। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাবার মতো বোকার মতো কাজ করছো। মানে এই মহিলা তার থেকেও বড় সাইকো। এরপর রাতের বেলায় হারিন জায়নের কাছে এসে তার চুল কেটে ফেলে আর এরপর সে ইন্টারনেটে ছড়িয়ে দেয় সুজির বাবা দুর্নীতির সাথে জড়িত। তখনই জায়নের কাছে তার মা কল করে বলে তুমি কি সত্যিই তোমার বন্ধুর সাথে সেটা করেছিলে? জায়ন কান্না করে তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর ভাবতে থাকে আমি গ্রেড এফে আবারও চলে যাব। পরদিন ক্লাসের সবাই হারিনের ছোট চুল দেখে অবাক হয়ে যায়। আজকে তাদের ফাইনাল এক্সাম ছিল। তখন উনবেওল একটি প্রশ্নের সমাধান করতে পারছিল না। সে স্যারকে বলে শেষ সময় 17 নম্বর প্রশ্নটা বদলানো হয়েছে তাই না? ব্যাপারটা সুজির কাছে অদ্ভুত লাগে। জায়ন কিছুদিন ধরে ওদের সাথে একদমই কথা বলছিল না। সুজি সংকে বলে ইদানিং জায়ন খুবই অদ্ভুত আচরণ করছে। সং বলে আমি জায়নের ফোনে একটা রেকর্ডিং অ্যাপ ইনস্টল করেছিলাম। হারিন যখন জায়নের সাথে দেখা করতে গিয়েছিল এখানে সেই রেকর্ড আছে, কিন্তু তার আগে সে সুজিকে তার বাবার ব্যাপারে আর্টিকেলটা দেখায়। সুজি বাড়ি এসে দেখে কেউ তার বাবাকে ধমকাচ্ছে। সুজি বুঝতে পারে জায়ন কেন তাদেরকে ইগনোর করছে, কারণ হারিন তাকে বলেছে তুমি যদি আমার গেম নষ্ট করার চেষ্টা করো আমি সুজির জীবন ধ্বংস করে দিব, তাকে সারা জীবন বুলি করা হবে। জায়ন বলে এসব
এসব করো না। হারিন বলে তাহলে তুমি সুজির সাথে বন্ধুত্ব নষ্ট করে দাও আর আবারও গ্রেড এফে চলে যাও, তাহলেই আমি আর কিছু করব না। জায়ুন তার কথায় রাজি হয়ে যায় আর সুজি রেকর্ডিং এ এই সব কিছুই শুনতে পায়। আজকেও সুজিকে জায়ুন ইগনোর করে। যাই হোক, ওরা ওদের প্ল্যান মতো কাজ করে যায় আর আরো মেয়েদেরকে মানাতে থাকে। এরপর সুজি জায়ুনকে বলে হারিন এবার যাই করেছে আমি এতে একদমই ভয় পাইনি, তাই চলো একসাথে লড়াই করব। তুমি তো বলেছিলে আমরা বন্ধু, তাই না? এই বলে সে চলে যায়। তাদের ক্লাসে মোট 25 জন ছাত্রী আর এতদিনে তাদের দলে 11 জন যুক্ত হয়েছে। তাদেরকে আরো 2 জন মেয়েকে মানাতে হবে। বেশিরভাগ মেয়ে যদি এই গেমটা শেষ করার জন্য ভোট করে তাহলেই এই গেমটা ধ্বংস হবে। অন্যদিকে উরি ইয়েরিমের অ্যাকাউন্ট দেখছিল আর সে জানতে পারে ইয়েরিম স্কুল ফাংশনে পারফর্ম করবে। এদিকে সং সুজিকে একটি ক্যামেরা দেয় ওদের ক্লাসে লাগানোর জন্য। সুজি বলে শুধু এই খেলা ধ্বংস করে কোনো লাভ হবে না, আমাকে হারিনকে ধ্বংস করতে হবে আর এটাই আমার লক্ষ্য। যাই হোক, পিরামিড গেমের দিন চলে আসে আর আজকে স্কুলে ফেস্টিভ্যালও ছিল। ইয়েরিম এখানে তার গ্রুপের সাথে পারফর্ম করে আর সবাই তাকে চিয়ার আপ করতে থাকে। সং এখানে এসে নিজের কাজ শুরু করে দিয়েছিল আর আমরা দেখি একটি মাস্কট ইয়েরিমকে ফলো করছিল। সেখানে আমরা উরিকেও দেখতে পাই। সুজি ইয়েরিমকে মেসেজ করে পুলের কাছে আসতে বলে। ইয়েরিমকে ইউনজাং মেসেজ করে ডিবিউটের জন্য কংগ্রাচুলেশন বলে। সে এইটা দেখে কান্না করতে থাকে আর সুজির কাছে যায়, কিন্তু সুজি ওখানে গিয়ে দেখে ইয়েরিম বেহুশ হয়ে পড়ে আছে আর তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সবাই এই ঘটনায় অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে ইয়েরিমের সাথে কি হয়েছে। সুজি এটা দেখে অনেক কষ্ট পায়, তার অনেক রাগও হচ্ছিল। এইদিকে গেমের সময় হয়ে গেছে, তাই সবাই ক্লাসে আসে। দোয়া বলে সুজি আর ইয়েরিম এখনো আসেনি। তখনই দায়ন এসে বলে আমাকে কেন ডাকলে না, আমি এখনো এই ক্লাসের। তখন হারিন বলে আমরা আজকে একজনকে চুজ করব যে একদম গ্রাজুয়েশন পর্যন্ত এফ গ্রেডে থাকবে। তখন সুজি রেগে ক্লাসে আসে আর হারিনের কলার ধরে বলে তোমার জন্যই ইয়েরিমের সাথে এটা হয়েছে, তোমার এই গেমের জন্যই উরি মানসিক রোগী হয়ে গেছে। রুম থেকে বের হতে ভয় পায়। জায়ুন নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছে। ইউনজাং এর সুইমিং ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে আর এইবার ইয়েরিমের সাথে। সুজি সবাইকে বলে তোমরা কি জানো না এই গেম হারিন বানিয়েছে। হারিন তখন সবাইকে বলে যে নিজে থেকে এফ গ্রেড হতে চাও এখনই বলে দাও। সে গ্রাজুয়েশন পর্যন্ত এফ গ্রেডে থাকবে। সে জায়ুনের দিকে তাকিয়েই এটা বলছিল। সুজি ভয় পাচ্ছিল যে জায়ুন হয়তো হাত তুলবে। তার আগে সে বলে ঠিক আছে, বেশিরভাগ মেয়ে যদি তোমার সাথে রাজি থাকে আমিও মেনে নিব, কিন্তু শেষ ফলাফল যেটা আসবে তোমাকেও সেটা মানতে হবে, কারণ এটা সবার গেম। সুজি তখন সবাইকে বলে তোমরা কি তোমাদের বন্ধুকে এফ গ্রেডে ফেলার জন্য ভোট করতে চাও, যে গ্রাজুয়েশন পর্যন্ত বুলি হবে? আমি তো এটা কোনোভাবেই করতে পারবো না, কারণ আমরা সবাই বন্ধু। সুজি মনে মনে ভাবে একজনকেও যদি সে মানাতে পারে তাহলেই কাজ হয়ে যাবে। সে বলে এখনো পর্যন্ত 4 জন এই গেমের ভিকটিম হয়েছে, পরের বার তুমিও হতে পারো। ইয়েরিম এ গ্রেডে থেকেও বাঁচতে পারেনি। সবাই বলে হ্যাঁ আমরা দেখেছি, ইয়েরিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সুজি বলে তোমরা যারা এই ক্রেজি গেমটা আর খেলতে চাও না তারা অ্যাপটা ডিলিট করে দাঁড়িয়ে যাও। বেশিরভাগ মেয়ে যদি অ্যাপটা ডিলিট করে তাহলেই আমরা একেবারের জন্য এই পিরামিড গেম ধ্বংস করে দিব, আর না হয় কেউ একেবারের জন্য গ্রেড এফ হয়ে যাবে। তখনই জায়ুন দাঁড়িয়ে বলে আমি অ্যাপটা ডিলিট করে দিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উনবিয়ল হারিনকে বলে তুমি জায়ুনকেই গ্রেড এফে আনবে তাই না? হারিন বলে না, সুজিকেও আনবো, প্রথমে জায়ুনকে বাছাই করব। সুজি তো এটা হতে দিবে না, ফলে ও নিজে থেকেই গ্রেড এফে চলে যাবে। তাদের জানা ছিল না যে জায়ুন তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। এটা শুনে সুজি স্বস্তি পায়। এরপর একে একে অনেক মেয়ে গেমটা ডিলিট করে দাঁড়িয়ে যায়। সুজির এখন শুধুমাত্র একটি ভোট লাগবে, কিন্তু তখন কেউই দাঁড়াচ্ছিল না, যা দেখে সুজি চিন্তায় পড়ে যায়। বাকিদের ইচ্ছা হলেও তারা হারিনের ভয়ে দাঁড়াতে পারছিল না। তখনই দায়ন অ্যাপটা ডিলিট করে দিয়ে দাঁড়িয়ে যায়। সুজি বলে তোমার ভোট ধরা হবে না, তুমি তো এখানের কেউ না, তুমি এখানে কেন আসলে? আসলে দায়ন শুধু হারিনকে হারানোর জন্যই ডিলিট করেছিল। দায়ন বলে আমার ভোট ছাড়া তুমি জিততেও পারবে না। সুজি বলে যাই হয়ে যাক না কেন আমাদের তোমার ভোট লাগবে না। তখন দায়ন রেগে তাকে মারতে আসে। জায়ুন তাকে থামালে সে জায়ুনকেও খুবই বাজেভাবে মারতে থাকে। অন্যদিকে টিচার্স রুমে তারা ক্লাসে যা হচ্ছিল সেই সবকিছু লাইভে দেখতে পাচ্ছিল, মানে তাদেরকে এখন সারা দুনিয়ার মানুষ লাইভ স্ট্রিমিং এ দেখতে পাচ্ছিল। দায়ন তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। সে আবারও জায়ুনকে মারতে গেলে জায়ুন এইবারে তার হাত ধরে ফেলে আর তাকে চেপে ধরে রাখে। তখনই দোয়া অ্যাপটা ডিলিট করে বলে আমিও তোমাদের সাথে আছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি দোয়াকে বলে তুমি কি এখনো তোমার বানানো রুলসের ভেতরেই থাকবে? আমাদের ক্লাসে পরিবর্তন এসেছে, সেটা তুমিও বুঝতে পারছো, তাই এবার তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? আর দোয়াই সেই ক্যামেরাটা তাদের ক্লাসে লাগিয়েছিল। বর্তমানে সুজিও ওই অ্যাপটা ডিলিট করে দেয় আর বলে দায়ন আমাদের ক্লাসের কেউ না, আর ইউনজাং এবং ইয়েরিম
ইয়েরিম ক্লাসে নেই। ওদের ছাড়া ক্লাসে মোট 22 জন আছে। এর মধ্যে 12 জন গেমটা ডিলিট করে দিয়েছে আর 10 জন ডিলিট করেনি। যেহেতু বেশিরভাগ মেয়ে গেমটা ডিলিট করেছে, তাই আজ থেকে আমি এই পিরামিড গেম ধ্বংস করলাম। এরপর এই টিচার্সরা ক্লাসে চলে আসে। প্রিন্সিপাল ওই ক্যামেরা ভেঙে দেয় আর পাগলের মতো চিৎকার করতে থাকে। ইন্টারনেটে সবাই বেকিউন গার্লস স্কুলের এই গেমের ব্যাপারে জেনে যায়। সাথে তারা এটাও জেনে যায় যে হারিন এই গেমটা বানিয়েছে। যাই হোক, এরপর তারা সবাই ইয়েরিমকে দেখার জন্য হসপিটালে যায়, কিন্তু গিয়ে দেখে ইয়েরিম একদম ঠিক আছে, যা দেখে তারা অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়েরিম যখন ওখানে ইয়নজাং এর সাথে কথা বলছিল, তখনই সেখানে ওই মাস্কটটা এসে ইয়েরিমকে হামলা করতে যায়, কিন্তু উরি দৌড়ে এসে তাকে থামায় আর ইয়েরিম ধাক্কা খেয়ে পরে বেহুশ হয়ে যায়। উরি বলে, তুমিও স্টকার তাই না, যে এতদিন ধরে ইয়েরিমকে জ্বালিয়েছো। মানে উরি ইয়েরিমকে স্টকারটার হাত থেকে বাঁচায়। বর্তমানে ইয়েরিম হাসতে থাকে আর বলে, তোমরা কি ভেবেছো যে আমার কিছু হয়ে গেছে? আসলে সুজি ক্লাসের সবার মনোযোগ পাওয়ার জন্যই এমন ভাবে বলেছে যেন ইয়েরিমের কিছু একটা হয়ে গেছে। তাই সুজি তাদের থেকে ক্ষমা চায়। চলে যাওয়ার সময় ইয়নজাং সুজিকে ডেকে ধন্যবাদ জানায়। এদিকে মিস ধানি পুলিশের কাছে গিয়ে বেকিউন স্কুলের বিরুদ্ধে স্কুল ভায়োলেন্সের কমপ্লেন করে দেয়। এদিকে সুজি সংকে বলে, একটু আগে উরি আমাদের স্কুলে এসেছিল। সং তখন দৌড়ে উরির কাছে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একজন স্টকার সবসময় ইয়েরিমকে ফলো করত, যেটা উরি লক্ষ্য করেছিল। স্টকার কমেন্ট করেছিল, আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? আমি ফেস্টিভ্যালে গিয়ে তোমাকে শিক্ষা দেব। আর এর জন্যই উরি ভয় ভেঙে ইয়েরিমকে বাঁচানোর জন্য স্কুলে গিয়েছিল। বর্তমানে উরি বলে, যখন কেউ আমার সাহায্য করেনি, একমাত্র ইয়েরিম আমার সাহায্য করেছিল। তার ভাই বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। ওদিকে সবাই এই খবরটাই দেখছিল। পুরো শহরে এই খবরটা ছড়িয়ে যায়। আর এই ভিডিও দেখে জায়নের মা অনেক কষ্ট পায়, কারণ সেখানে তার মেয়েকে অনেক মারা হচ্ছিল। এদিকে এই খবরে মিস চই খুবই রেগেছিল। হারিন বলে, আপনি আমাকে যেখানে ইচ্ছে ট্রান্সফার করতে পারেন, তবে আমার সাথে জায়নকেও করতে হবে। তার মা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তার দাদি এসে বলে, আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত তুমি বোকার মতো আচরণ করছো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি কি এখনো ট্রান্সফার হতে চাও? হারিন বলে, হ্যাঁ। এটা শুনে তার দাদি রেগে যায় আর বলে, তোমার চোখে আগের মতো আর চমক নেই, তুমি একটা বোকা। এটা দেখে তো তার মা খুশি হয়ে যায়। এদিকে সুজির বাবা বলে, তুমি আমাকে এসব কেন বলনি? সে বলে, আমি যদি বলতামও তুমি আমাকে ইগনোর করতে। এদিকে জায়নের মা তার কাছে ক্ষমা চায় যে সে এসবের কিছু জানতো না। জায়ন তার মাকে ধরে অনেক কাঁদে। এরপর হারিনের দাদি বলে হারিনকে বিদেশ পাঠিয়ে দিতে। তখন সে তার দাদির কানে কানে বিদায় বলে। পরদিন তারা স্কুলে গিয়ে দেখে সেখানে অনেক রিপোর্টার এসেছে। ক্লাস 5 এর মেয়েদেরকে আলাদা আলাদা করে অন্য ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেই বিল্ডিংটাও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল রেগে চিৎকার করতে থাকে। এরপর তারা সবাই লাঞ্চ করছিল। এরপর দোয়া তাকে বলে হারিন বিদেশ চলে যাবে, যা শুনে সে অবাক হয়ে যায়। এরপর জায়নের কাছে হারিনের কল আসে। হারিন তাকে কোথাও যেতে বললে সুজি বলে, আমিও তোমার সাথে যাব। জায়ন তখন বলে, যখন আমরা এলিমেন্টারি স্কুলে ছিলাম আমি হারিনের সাথে একটা খারাপ করেছিলাম। সুজি এটা শুনে অবাক হয়। এরপর তারা দুজনে হানিউল হাউসে যায়, যেখানে আগে থেকেই হারিন ছিল। হারিন তখন সুজিকে বলে, আমি জানতাম তুমি তার সাথে আসবে। সুজি বলে, জায়নকে কেন এখানে রেখেছো? সে বলে, তাকে দেখাতে যে আমার পরিণতি কি হয়। হারিন তখন বলে, তুমি কি জানো এখন আমরা কোথায় আছি? সোয়ুনের ঘরে, যে একটা সময় স্কুল ভায়োলেন্সের শিকার ছিল। আর সেই মেয়েটা আমিই ছিলাম, ইয়ং সোয়ুন। যা শুনে সুজি অবাক হয়ে যায়। জায়ন তখন কেঁদে বলে, সবকিছু আমারই দোষ ছিল। সুজি জিজ্ঞেস করে, কি করেছো তুমি? তখন আমরা দেখি হারিন তার লাইটার জ্বালিয়ে রেখেছিল, যার ফলে পর্দায় আগুন লেগে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় হারিনের নাম সোয়ুন ছিল। এটাই তার আসল নাম। তার বাবা মা কেউ ছিল না, মানে সে অনাথ ছিল আর সে এই অনাথ আশ্রমেই থাকতো। সোয়ুন অনাথ এটা শুধু জায়ুনই জানতো। জায়ুন আর সোয়ুন খুব ভালো বন্ধু ছিল। সোয়ুন তখন খুবই ভালো ইংরেজি বলতে পারতো, তাই ক্লাসের সবাই তাকে নিয়ে জেলাস হতো। একটি মেয়ে বলে, সোয়ুন তো প্রিন্সেস সাজার নাটক করে, আমরা ওর সাথে খেলবো না। জায়ুন বলে, এমন বলো না, ও আমার ফ্রেন্ড। এরপর সবাই সোয়ুনকে বিরক্ত করছিল আর বলছিল, তুমি তোমাদের মিথ্যা বলেছো। তুমি বলেছো তোমার বাবা আমেরিকাতে থাকে, আসলে তো তোমার বাবা মা কেউই নেই। দূর থেকে জায়ুন মন খারাপ করে এইসব দেখছিল, কিন্তু সে কিছুই বলে না। সুজি বলে, তো কি তুমি শুধুমাত্র এই কারণে তাকে এতদিন বুলি করেছো যে সে শুধু তাকিয়ে দেখেছিল? হারিন বলে, না। যা শুনে জায়ুন অবাক হয়ে যায় আর বলে, তাহলে কি? তখন হারিন তার সবগুলো ড্রাগ একসাথে খেয়ে নেয় আর জায়ুন তাকে থামাতে গেলে সে জায়ুনকে চড় মেরে দেয়। এর মাঝে পুরো বিল্ডিং এ আগুন লেগে যায়। সুজি জায়ুনকে নিয়ে বের হচ্ছিল আর হারিনকে বলে, তুমিও বের হয়ে আসো। তখন একটা ব্লাস্ট হলে তারা ভয় পেয়ে যায় আর জায়ুন দৌড়ে হারিনের দিকে যায়। এরপর হসপিটালের সিন দেখানো হয়। জায়ুন সুজির কাছে ক্ষমা চায়। সুজি বলে, তোমার কোনো দোষ নেই, তুমি ওই সময় ছোট ছিলে। সবচেয়ে বড় কথা হলো তুমি শুধু একজন দর্শক ছিলে, তুমি তো কাউকে বুলি করনি। এই ব্যাপারটা মিস চই জানলে সে কাউকে কল করে কিছু করতে বলে, কারণ এমনিতেই তাদের কোম্পানি লস হচ্ছিল। এসব পাবলিক হলে আরো ইমেজ নষ্ট হবে। এর জন্য পরদিন ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একটি মাস্ক পরা ছেলে বলে সুজি হানিউল হাউসে আগুন লাগিয়েছে হারিনের ক্ষতি করার জন্য। এখানে সুজিকেই দোষী বানানো হয় আর হারিনকে ভিকটিম। পুলিশ যখন স্কুলে আসে কিছু মেয়েরা সুজির নামে নেগেটিভ কথা বলে আর এরপর তাদের সবাই
সবাইকে নিয়েই নেগেটিভ কথা বলা হচ্ছিল যে তারা সবাই এটার সাথে যুক্ত আছে। এরপর ফ্ল্যাশব্যাকে হারিনের পুরো ঘটনা দেখানো হয়। একদিন ক্লাসে তাদের ম্যাম বলে, আজ আমরা একটি গেম খেলবো যার নাম হলো পিরামিড গেম। যে বেশি পড়া পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, আর যে সবচেয়ে কম পড়া পারবে তাকে শাস্তি দেওয়া হবে। যারা পড়া পেরেছিল তাদেরকে ভালো মতো খাবার দেওয়া হয়। সৈয়দ পড়া পারেনি, তাই তাকে অল্প খাবার দেওয়া হয়, আর বলা হয় ঘুমানোর সময় তাকে কোনো কম্বলও দেওয়া হবে না। এরপর থেকে স্কুলের সবাই তাকে বুলি করতে শুরু করেছিল। তারা তার ব্যাগপত্র পুড়িয়ে ফেলে। মেয়েটি বলে ওর মা বাবা কেউ নেই, তাই সে কারো কাছে নালিশও করতে পারবে না। মেয়েটি তখন জায়নকে বলে, তুমি তো আমাদের বলেছো তার বাবা মা কেউ নেই। জায়ন বলে, আমি তোমাকে এটা বন্ধু ভেবে বলেছিলাম। সৈয়দ তখন লাইটারটা হাতে তুলে বলে, আমারও যদি বাবা মা হয় তাহলে কি আমিও এটা ব্যবহার করতে পারবো? পরদিন সে দুজন ম্যামকে কথা বলতে শোনে যে বেকিয়ন গ্রুপের চেয়ারম্যানের ছেলের কোনো সন্তান নেই, তারা হয়তো আশ্রম থেকে একটি বাচ্চাকে দত্তক নিবে। এরপর অনাথ আশ্রমে একদিন অনুষ্ঠান হচ্ছিল, সেখানে বেকিয়ন গ্রুপের সবাই আসে। সৈয়দ তাদেরকে ইমপ্রেস করার জন্য অনেক সুন্দর করে ডান্স করে, আর তার দাদি প্রথম দেখাতেই তাকে বাছাই করে নেয়, আর তাকে দত্তক নিয়ে তার নামটা বদলে হারিন রাখে। একদিন সে তার মাকে বলে, আমি কি আপনার সাথে যেতে পারি? সে বলে, টাকা লাগলে নিতে পারো, এছাড়া অন্য কিছু আমার কাছে পাবে না। এভাবেই তারা তাকে ইগনোর করত। সে পড়াশোনায় অনেকটা দুর্বল ছিল, কিন্তু সে তার দাদিকে ইমপ্রেস করার জন্য দিন রাত এক করে পড়াশোনা করতে শুরু করে। সে সব সময় তাদেরকে খুশি করার জন্য পরিশ্রম করত। এভাবেই সে বড় হয়ে যায়। একদিন কোন এক কারণে সে তার টিচারকে চড় মেরে বসে, আর তার এই রূপ দেখে তার দাদি অনেক খুশি হয়। এরপর আমরা দেখি তারা সবাই অনেক চিন্তায় ছিল, কারণ বেকিয়ন গ্রুপ সব দোষ সুজি আর জায়নের উপর দিচ্ছিল। তাই তারা কিছু একটা করার প্ল্যান করে। জেহিয়ান আর জায়ন একটি সাংবাদিকের সাথে কথা বলতে যায়। এদিকে ইয়েরিম ভিডিও রেকর্ড করে বলে, আমি ডেবিউ করব না, কারণ আমি এই পিরামিড গেমের সাথে যুক্ত ছিলাম। আমি একজন দর্শক হয়ে এই সব কিছু দেখেছিলাম। অন্যদিকে মিস কিম নামের আরেক ম্যাম মিস হানির সাথে দেখা করতে আসে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক মাস আগে মিস কিম তার বয়ফ্রেন্ডের সাথে যখন কথা বলছিল, তখন সে দেখে দায়ন, সোলহা আর উই মিলে খুব বাজেভাবে সুজিকে মারছে, আর তখন সে সেটার ভিডিও করে ফেলেছিল। আর এরপর সেই ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়ে, যার ফলে সবাই বুঝতে পারে সুজির কোনো দোষ ছিল না। আর ফাইনালি সুজির সমস্যার সমাধান হয়ে যায়। তারা সবাই এতে অনেক খুশি হয়ে যায়। ইয়েরিমও খুশি হয়। তখন সে উরিকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে আই মিস ইউ মাই ফ্রেন্ড। এটা দেখে উরি অবাক হয়ে লাফিয়ে ওঠে। সে অনেক খুশি হয়ে যায় যে ইয়েরিম তাকে বন্ধু বলেছে। এরপর সং উরিকে বলে, এবার তোমার উচিত সবাইকে বলা যে তোমার সাথে কি হয়েছিল। আর উরি ফাইনালি রাজি হয়ে যায় এবং বলে, এতে আমার উপকার হবে আর ইয়েরিমেরও সাহায্য হবে, কারণ ইয়েরিম একমাত্র যে আমাকে সাহায্য করেছিল। সেই ইয়েরিমের প্রতি অনেক কৃতজ্ঞ ছিল। তখন উরি বলে, যেদিন আমি স্কুলে গিয়েছিলাম হারিনের সাথে আমার দেখা হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই উরি কান্না করতে করতে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে ওইসব কেন করেছিলে? হারিন বলে, কারণ তুমি ভুল করে তোমার পা আমার পায়ের উপরে রেখে দিয়েছিলে। মানে এই সামান্য কারণে হারিন তার জীবনটাই নরক বানিয়ে দিয়েছে। উরি এই সব কিছু ভিডিওতে বলছিল। উরি আরো বলে, আমি টিচারের কাছে বিচার দিয়েছিলাম, এর জন্য পেনাল্টি হিসেবে তারা জোর করে আমার নোট ভিডিও বানিয়ে নিয়েছিল এবং এই ভিডিও ভাইরাল করার থ্রেট দিয়েছিল। তাই আমি আমার পরিবারকেও কিছু জানাতে পারিনি। ওই সময় শুধু ইয়েরিম আমার সাহায্য করেছিল। এই ভিডিও দেখার পর সবাই বুঝতে পারে যে হারিন আসলে এই সব কিছুর মাস্টারমাইন্ড। তখন জায়ন সুজিকে কল করে বলে, আমার মনে পড়েছে যে 1 বছর আগে কি হয়েছিল। আসলে ওই সময় জায়ন সবে ট্রান্সফার হয়ে বেকিয়ন স্কুলে এসেছিল। সে হারিনকে এখানে দেখে অনেক খুশি হয়েছিল। তখন তার বন্ধু তাকে ডাকলে সে চলে যায়, কিন্তু জায়নকে খুশি দেখে হারিন অনেক রেগে যায়। এরপর ওই সিন দেখানো হয় যখন তারা 3 জন হানিউল হাউসে গিয়েছিল। হারিন বলে, তুমি কিভাবে এত সহজে নিজেকে ক্ষমা করে দিয়েছো? আমি তো করিনি। তোমাকে সারা জীবন অত্যাচার করার জন্যই আমি তোমাকে গ্রেড F এ ফেলেছিলাম। তখন সুজি বলে, তুমি একটা পাগল। তুমি এমন নাটক করো না যে তুমি ভিকটিম, কারণ জায়ন স্কুলে আসার আগেই তুমি উরিকে বুলি করতে শুরু করেছিলে। আর হ্যাঁ, ওই সময় জায়ন ছোট ছিল, আর জায়ন তো তোমাকে বুলি করেনি, তাই না? কিন্তু তুমি বড় হয়ে পিরামিড গেম বানিয়ে যা করেছো সেটা পাপ। জায়ন তখন হারিনকে বলে, ওই সময় আমি তোমাকে খেলতে ডাকিনি, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি এত সহজে তোমাকে ভুলে গিয়েছি, এর জন্য আমাকে ক্ষমা করো। হারিন তখন মনে মনে বলে, আমি এমন কিছু করব যেন সারা জীবন তুমি আমাকে মনে রাখো। মানে সে নিজেকে আঘাত করতে চাচ্ছিল। তখনই সেখানে ব্লাস্টটা হয়, তবে ঠিক সময় রেস্কিউ টিম এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর সুজির বাবা ওই ভিডিওটা দেখছিল যেখানে সুজিকে মারা হচ্ছিল, আর মেয়ের এই অবস্থা দেখে তার তো অনেক খারাপ লাগে। সুজি যখন বাড়ি আসে সে কান্না করে তার কাছে ক্ষমা চায় আর বলে, সেদিন তোমাদের স্কুলে গিয়েছিলাম, তুমি সেখানে কেমন আছো এটা দেখতে। তুমি ছোট থেকেই সব সমস্যা একা সমাধান করেছো। সুজি বলে, চিন্তা করবেন না, আমি এখন একদমই ঠিক আছি। এরপর সং তাকে ডেকে বলে সে প্রমাণ পেয়ে গেছে যে ক্লাস টিচার পরীক্ষার প্রশ্ন লিক করত। তারা এই প্রমাণ পুলিশের কাছে পাঠিয়ে দেয়। এরপর সুজি মিস হানির সাথে দেখা করতে আসে। সুজি তাকে ধন্যবাদ বলে আর বলে, আপনি আমাকে বলেছিলেন কখনো হার না মানতে, এর জন্যই আমরা এত দূর আসতে পেরেছি। অন্যদিকে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে
স্কুলে পৌঁছায়। প্রিন্সিপাল আর ক্লাস টিচারকে অ্যারেস্ট করা হয় এবং বুলির সাথে যারা জড়িত ছিল তারা সবাই শাস্তি পায়। আমরা দেখি দায়ন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল। তার বাবা তাকে এত অত্যাচার করেছে যে সে বারবার তার বাবাকে দেখতে পাচ্ছিল। সে সুইসাইড করতে চাইছিল কিন্তু সে পারছিল না। উইর বাবা মা তাকে হসপিটালে ভর্তি করিয়েছিল এটা চেক করার জন্য যে সেও সাইকো কিনা। আর সোলহাকে ন্যাশনাল জুডো টিম থেকে বের করে দেওয়া হয়। আর উনবিওল এখন আর ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবে না। যারা যারা এই গেমের সাথে জড়িত ছিল সবাইকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপর তারা সবাই বসে গল্প করছিল। তখন দোয়া সুজির সাথে দেখা করতে আসে। যেহেতু দোয়া গেমের লিডার ছিল তাকেও স্কুল থেকে বহিষ্কার করা হয়। সুজি বলে তুমি কি ঠিক আছো? দোয়া বলে আমি যা করেছি এটা সেটারই ফল। সুজি তাকে ধন্যবাদ বলে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু বাড়ি আসার পর দোয়ার বাবা তাকে বকতে থাকে আর বলে তুমি জাস্টিসের চক্করে কি হারিয়েছো জানো? তোমার উচিত হয়নি লাইন ক্রস করা। দোয়া বলে আমি লাইন ক্রস করিনি, শুধু আমার লাইনটা একটু বাড়িয়েছি। আর আপনি হারিনের মায়ের নাম্বার আমার নামে সেভ করেছেন তাই না? কারণ হারিনের মায়ের সাথে আপনার এফআইআর চলছে, তাই আপনি আগে লাইন ক্রস করেছেন। এরপর প্রেস কনফারেন্সে হারিনের বাবা বলে হারিন আমাদের আসল মেয়ে না, সে আমাদের দত্তক নেওয়া মেয়ে এবং দত্তক নেওয়ার সময় আমরা বুঝিনি যে সে আসলে একটা সাইকোপ্যাথ, কিন্তু পরে এটা বুঝতে পেরেছিলাম। তবে আমরা আমাদের দায়িত্ব ভালো মতো পালন করেছি, কিন্তু এরপরও হারিন অন্যের ক্ষতি করেছে। তাই আজ থেকে আমরা হারিনকে নিজেদের মেয়ে হতে বঞ্চিত করলাম। আমরা দত্তক ক্যান্সেল করার প্রসিডিউর শুরু করে দিয়েছি। এরপর তারা মাথা নত করে সবার কাছে ক্ষমা চায়। এই সব সুজিও দেখছিল। এরপর সুজি জায়নকে বলে এখন আর কেউ হারিনের কথা ভাববে না, যখনই সে তার চোখ খুলবে শুধু কাতরাতে থাকবে। অন্যদিকে হারিনের চিকিৎসার জন্য তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছিল। এদিকে ইউনজাং এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। ইয়েরিন তাকে দেখতে এখানে আসে। পরের সিনে সুজি কোথাও যাচ্ছিল, তখন সে দেখে কিছু মেয়ে একটি মেয়েকে বুলি করছে। প্রথমে সে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু তখন সে ভাবে এবার আর সে দর্শক হয়ে থাকবে না, তাই সে মেয়েটিকে বাঁচাতে যায় আর জায়নও তার সাথে যুক্ত হয়। এরপর কাহিনী 2 মাস পরে চলে আসে। তারা সব ফ্রেন্ডরা মিলে সেখানে বসে আড্ডা দিচ্ছিল। সুজি ইয়েরিমকে বলে তুমি ডিবিউ করবে না কেন বলেছ? তুমি কি ঠিক আছো? ইয়েরিম বলে আমারও তো পেনাল্টি দেওয়া উচিত ছিল, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব হতে দেখেছি আর এখন এটাই হলো আমার শাস্তি। সং মিলিটারি ট্রেনিং এ গিয়েছে আর জে হিয়ং এখন সেই শপে পার্ট টাইম জব করছিল। সং যাওয়ার আগে তাদেরকে পার্কের টিকিট দিয়ে গিয়েছে, তাই তারা তো অনেক খুশি হয়ে যায়। পরদিন থেকে তারা সিনিয়র স্টুডেন্ট হয়ে যায়। তারা যখন স্কুলে আসে তারা দেখে মিস হানি স্কুলে ফিরে এসেছে। সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আর এই স্কুলটাও মিরিও নামের অন্য একটি গ্রুপ কিনে ফেলেছে, যার ফলে স্কুলের নামটা বদলে মিরিও গার্লস হাই স্কুল রাখা হয়েছে। এরপর ইয়েরিম বলছিল আজকে স্কুল শেষে আমি ইউনজাং এর ম্যাচ দেখতে যাব। তারা সব ফ্রেন্ডরা অনেক খুশি ছিল। ক্লাসে আসার পর একটি মেয়ে বলছিল মিরিও গ্রুপের যমজ 2 মেয়ে আমাদের ক্লাসে ভর্তি হয়েছে, আজকে তারা আসবে। সুজিও তাদের কথা শুনতে পায়। এরপর টিচার্স রুমে আমরা ওই দুটো মেয়েকে দেখতে পাই। তারা দুজনে মেসেজে বলে হারিন যে পিরামিড গেম খেলতো ওইটা অনেক মজার তাই না? আমাদেরও সেই গেমটা খেলা উচিত। এরপর তারা দুজন ক্লাসে আসলে সুজি তাদের দেখে স্মাইল করে আর বলে হ্যালো আমি সং সুজি। আর এখানেই এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়।